এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। এই মুটকি আর কত খাবি? খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছিস। আমার মোটা হওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। মোটা হলে আমি হচ্ছি, তাতে তোমার কি? আমি তোমার খাই নাকি পড়ি? আমার খাস না ঠিক আছে, আমার পরশও ঠিক আছে, আমার চাচার খাস পড়িস তো। তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও। এত মোটা মেয়েকে বিয়ে করবে কে? আলুর বস্তা। এই আলুর বস্তাকে বিয়ে করার কত মানুষ লাইনে পড়ে আছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিরে, আলুর বস্তা? আবার প্রেম টেম করিস নাকি? সেটা তোমাকে বলতে যাব কেন? তুমি খেতে এসেছো, তুমি খাও, আমার কথা চিন্তা করতে হবে না। তারার কথা শুনে আকাশের বুকের ভিতরে ধুপ করে উঠল। তার যত্নে গড়া পাখিটা অন্য কারো প্রতি আসক্ত মনে হতে ভেতরটা জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে খেতে বসে পড়ল। বড় আম্মু, তোমার হাতে লুচি আর আলুর দম এত যে মজা তা বলার বাহিরে। তোমাকে কতবার বলি একটা রেস্টুরেন্ট দিয়ে দেই, সবাই আমার মতো তোমার ফ্যান হয়ে যাবে। তুমি এত শখ করে রান্না করো, মনে হয় তোমার হাতে একটা চুমু খাই। যা, বড় হবি কবে তুই? আরে, তোমার ছেলে এখন ডক্টর। তোমার ছেলে এখনো ছোট আছে নাকি? আর কতদিন পরে তোমার ছেলে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে? ফাজিল ছেলে। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার ছেলে ডক্টর। তা ডক্টর সাহেব আজকে কখন বাড়ি ফিরবেন? তাদের কথার মাঝে দুই ভাই এসে উপস্থিত। বাহ, আজকে বনু এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। উঠবে না ঘুম থেকে? তোমার বোনের মনে হয় খিদে লেগেছে। তোমার বোন যে পেটুক। আমার বোন যেরকম কম্বকর্ণের মতো ঘুমায়, আজকে হঠাৎ এত সকালে ঘুম থেকে উঠলো, তাই আর কি আশ্চর্য হলাম। কি জানি আজকে কি সূর্য পূর্ব দিকে উঠেছে নাকি পশ্চিম দিকে উঠেছে। ভাইয়া, আমি কিন্তু এখান থেকে চলে যাব। তোমরা আমাকে খাওয়ার খোটা দাও। আমার বিয়ে হলো, আমার জামাইকে বলবো তোমাদের সব টাকা ফেরত দিতে। ইস, আমার বোনটা কি রাগ করেছে? খুব রাগ করেছে আমার বোন, খুব রাগ করেছে তোমার বোন। বোনটা যে তোমার হাতে না খাওয়া পর্যন্ত কি তোমার বোন খেতে পারে? তোমার বোনের পক্ষে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাইয়ে দাও। ও সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম, আমার বোনটার মনে হয় খুব ক্ষুধা পেয়েছে। বলেই সাদিক তারাকে খাইয়ে দিতে আরম্ভ করলো। মেজো ভাইয়া, তুমি তারার পেছনে সবসময় লাগো কেন বলো তো? এই তুই এত এই মেয়েটার পিছনে পড়ে থাকিস কেন? তোর কি খেয়ে দে আর কোনো কাজ নেই? তুই সব সময় মেয়েটাকে জ্বালাস। যা, তুই না হসপিটালে যাবি, তাড়াতাড়ি যা। ঠিকই তো বলেছে আকাশ। ছোট, তুই ওকে বকছিস কেন? দেখ, তোরা সবাই ওকে আদর দিয়ে কেমন বানিয়েছিস। ওর ব্যবহার দেখে কেউ বলবে ওর 18+ হয়েছে? এখনও কেমন বাচ্চাদের মতো ব্যবহার করে। বিয়ে দিতে হবে তো। এমন অবুঝের মতো আচরণ করলে ওকে কে বিয়ে করবে? সারা জীবন তো আর এই বাড়িতে থাকতে পারবে না। আমি এ বাড়ি ছেড়ে যাবই না। তুই না মাত্র বললি তুই বিয়ে করে সব টাকা দিয়ে দিবি আমাদের, এখন আবার বলছিস বিয়ে করবি না? তুমি আর ওর পিছনে লেগো নাতেও। বড় মা, বনুকে নিয়ে তোমার ভাবতে হবে না, সে বিষয় আমরা দেখে নিব। দরকার হলে বনুকে আমরা এই বাড়িতেই রাখবো, ওর জন্য ঘর জামাই নিয়ে আসবো। আমাদের একটা মাত্র বোন, ওকে দেখে আমরা কখনো থাকতে পেরে ও আমাদের আত্মা। হ্যাঁ, তোদের তো সব কিছু আমি, তোর কিছু না। তোরা যা করার কর। মেয়েকে নিয়ে আমি আর কিছু বলবো না। তাদের কথা শুনে আকাশ হালকা করে বলে ওঠে। মেয়ের জামাই হিসেবে কি আমাকে চোখে পড়ে না? আমার একটা মানুষ, সবার সামনে বসে আছি, তাও নাকি এর মেয়ের জামাই খুঁজতে হবে? কিছু বলবি বাবা? আকাশ মেকি একটা হাসি দিয়ে বলল। না তো বড় মা। সাদিক আর সাতমান দুজনে মিলে তারাকে খাইয়ে দিতে লাগলো। আকাশ আর চোখে সবই দেখছিল। সাদিকের বিয়ের বয়স তো হয়ে গেল, ওর জন্য মেয়ে দেখা লাগবে তো। জি বাবা, আমিও সেটাই ভাবছি। আমাদেরও তো অনেক বয়স হয়ে গেল। সাদিক তো বিয়ের বয়স হয়ে গেছে, সাদিকের পরে আকাশের মেয়ে দেখতে হবে। আরিয়ান শেখের কথা শুনে আকাশ বিষম খেলো। 60 নে, পানি খেয়ে নে তাড়াতাড়ি। হঠাৎ বিষম খেলি কেন? বিয়ে শাদি কি করার ইচ্ছে নেই নাকি? না বড় মা,
আসলে তেমন কোনো কথা নাই। তোমরা সাদিক ভাইয়ের বিয়ের কথা বলছো, সাদিক ভাইয়ের কথাই বলো না আমাকে, আবার এর মাঝে টানছো কেন? আরে বাবা তো ঠিকই বলেছে, সাদিকের পরে তোর বিয়ে, এর মাঝে তোকে টানছে কোথায়? রিনা শেখের কথা শুনে আকাশ আর চোখে সাদিকের দিকে তাকালো। সাদিকও তার দিকে তাকিয়েছিল। দুজনের চোখে চোখে কথা হলো। সাদিক আকাশের অসহায়ত্ব বুঝতে পারলো। বিয়ে খাবো, বিয়েতে অনেক মজা হবে। না দাদু, এখন না, পরে সব হবে। আগে পিচ্চির অ্যাডমিশন শেষ হোক, তারপর সব ভেবে দেখা যাবে। আর পিচ্চি, তোমার ভাইয়ের বউ তুমি পছন্দ করবে, তুমি যেখানে পছন্দ করবে সেখানেই বিয়ে করবে তোমার ভাই। সাদমানের কথা শুনে তারার মুখ বেজার হয়ে গেল। মা, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন কেমন হচ্ছে? তার কথা শুনে তারা বলল, জি আব্বু, প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা। মেডিকেলে চান্স, তোর খবর দেখে নিস। আর এত কুম্ভকর্ণের মতো ঘুম বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হ। মেডিকেলে চান্স পাওয়ার কিন্তু চারটিখানি কথা নয়। তোর মতো হাজার হাজার স্টুডেন্ট দিনরাত পরিশ্রম করছে শুধুমাত্র মেডিকেলের চান্স পাওয়ার জন্য, আর তুই সারাদিন শুধু ঘুম পারিস। মেডিকেলে চান্স পাওয়ার পর কুম্ভকর্ণের মতো ঘুম পারিস, কেউ তোকে কিছু বলবে না। এখন দয়া করে একটু পড়াশোনায় মনোযোগ দে। মেডিকেলে চান্স না পেলে তোকে কে বিয়ে করবে? তোকে কি সারা জীবন আমাদের বাড়িতে খুঁটি করে রাখবো নাকি? যার চিন্তা তার নাই, পাড়া বৃষ্টির ঘুম নাই। আর শোনো, যে আমাকে ভালোবাসবে সে আমাকে মেডিকেলে চান্স পেলেই বিয়ে করবে না। আমার ব্যাপার, আমি বুঝে নেব, তোমাকে কিছু বলতে হবে না। তারা আকাশ কিন্তু ঠিক বলেছে। একটু পরিশ্রম কর মা, পরিশ্রম না করলে তোর স্বপ্ন পূরণ হবে কেমন করে? স্বপ্ন আমার নাকি তোমার? যেহেতু স্বপ্ন আমার, সেহেতু তো আমার স্বপ্নের জন্য যা যা করতে হবে আমি তাই তাই করব। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি সব কিছু নিজেই করতে পারি। তোমাদের সবার ভাব দেখে মনে হচ্ছে আমি অ্যাডমিশন পরীক্ষা দিব না, অ্যাডমিশন পরীক্ষা তোমরাই দিবে, এমন ভাব করছে। আমার মনে হয় চিন্তাই হয় না। ইনশাল্লাহ ঢাকার মধ্যে চান্স পাবো, তুমি দেখে নিও। ঢাকার মধ্যে চান্স পাবে মানে তোকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হবে। ঢাকা মেডিকেলে চান্স না পেলে তোর মেডিকেলে পড়া বাদ। আকাশ তারাকে এত কথা শোনাচ্ছে কারণ আকাশ ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর। বান্ধবী, তুই কোচিংয়ে কখন আসবি? আমি আর কতক্ষণ ওয়েট করব তোর জন্য? আর একটু দাঁড়া বান্ধবী, আমি চলে আসছি। বলেই ফোনটা কেটে দিল। কিছুক্ষণের মধ্যে তারা কোচিংয়ে এসে গেল। তারা গাড়ি থেকে নেমেই চাঁদকে জড়িয়ে ধরল। সরি বান্ধবী, সরি, দেরি হওয়ার জন্য সরি। এখন চল কোচিংয়ে। সরি? তুই এত দেরি করলি কেন? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা মনে হয় ব্যথা হয়ে গেছে। সাদিক গাড়ি থেকে নামতেই চাঁদ হা করে তাকিয়েই রইল আর মনে মনে বলে উঠল, এই ছেলে দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছে, মনে হচ্ছে এর বয়স বাড়ছে না, আরও কমছে। এই ছেলে আমার মনের কথা কবে বুঝবে? এরে আমি ভালোবাসি, আমাকে হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে এই ছেলে। বনু ভালোভাবে ক্লাস করবে আর ক্লাস শেষে আমাকে ফোন দেবে। যদিও বা ফোন দেওয়ার দরকার নেই, আমি তার আগেই চলে আসব তোমাকে নিতে। নিজের খেয়াল রেখো, আমি আসি। ঠিক আছে ভাইয়া, তুমি যাও, কোনো চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখতে পারবো। সাদিক চলে যেতেই তারা বলে উঠল, বান্ধবী, আমার ভাইকে এভাবে নজর দিস না, আমার ভাইয়ের নজর লেগে যাবে তো তোর আবার ভাবির কি হবে? কুত্তি, তোর ভাইকে আমার কথা বোঝা না। আমি তো তোর ভাইকে পছন্দ করি, শালার মনে কোনো ফিলিংসই নেই। তোর ভাই গে নাকি? আমার মতো একটা সুন্দরী মেয়েকে সামনে রেখে কেমনভাবে তোর ভাই না তাকিয়ে থাকতে পারে? আমি নিশ্চিত তোর ভাইয়ের কোনো সমস্যা আছে। বান্দর নেই, আমার ভাইয়ের নামে দুর্নাম আমার কাছে করছিস? ভেবেছিলাম তোকে আমি আমার ভাবি বানাবো, কিন্তু না, তোকে ভাবি বানানো ক্যান্সেল। ভাবি এখন অন্য কাউকে বানাতে হবে। দেখি তাহলে ভালো পাত্রী খুঁজি ভাইয়ের জন্য। সরি দোস্ত, আমাকে এত বড় শাস্তি দিস না। তুই তো জানিস তোর ভাইকে আমি কত ভালোবাসি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এমন করতে পারবি? তুই তোর বেস্ট ফ্রেন্ডকে দেবদাস হয়ে থাকতে দেখতে পারবি? আমি তো এমনিই বলেছিলাম, তোর ভাই তো আমার দিকে তাকায় না, আমি কি অসুন্দর দেখতে? সেজন্যই তো বলেছি। আমার ভাই শুধু তোর দিকে না, কোনো মেয়ের দিকেই তাকায় না। আমার ভাইয়ের মতো ছেলেই পাবি না কোথাও। যা, মাফ করে দিলাম, ভেবে দেখবো তোকে ভাবি বানানো যায় কিনা।
কোচিং শেষে। বান্ধবী, তোকে তো একটা কথা বলাই হয়নি, ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছে। এখন আমি কি বলবো? তুই তো সব জানিসই। সপ্তাহে তো তোর আমি টেনশন করছি ভাইয়ার বিয়ে নিয়ে না, তোর আর ভাইয়ার ব্যাপারটা সলভ করার তো আমার বা হাতের খেল। কিন্তু কথা হচ্ছে আমি মেডিকেলে চান্স পেতে হবে, তা না হলে ওই রাক্ষস আমাকে মেডিকেলে পড়তে দেবে না। কে আকাশ ভাইয়া? আরে তুই চিন্তা করিস কেন? আমি চান্স না পেলেও তুই ঢাকা মেডিকেলে চান্স পাবি, চিন্তা করিস না। দোস্ত, এই রাক্ষসটা ছোট থেকে আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে। ভাইয়ের বিয়ে হবে কবে, আমার পিছু ছাড়বে কবে? আমার মনে হয় কি জানিস, তারা আকাশ ভাইয়াকে পছন্দ করে, ভালোবাসে। এটা হতেই পারে না, ওই রাক্ষস আমাকে ভালোবাসে। আর ওই রাক্ষসকে বিয়ে করবে কে দেখিস? ও এটা কি বলিস না? আর আমি তাকে ভাই ছাড়া অন্য নজরে দেখি না। আর ওই রাক্ষসটা তো আমাকে সারাক্ষণ খাওয়ার খোটা দেয়। তুই দেখিস ওই শালার বউ মুটকি হবে। আমাকে মুটকি বলে, তার বউ আমার থেকেও মুটকি হবে। আরে ওটা তো তোর আপন ভাই না, চাচাতো ভাই। আর চাচায় তো ভাইয়ের সাথে তো বিয়ে হয়েই থাকে। না, আমার মনে হয় আকাশ ভাইয়া তোকে ভালোবাসে, তোকে যে কেয়ার করে ভাইয়া। তুই একবার ভেবে দেখিস আকাশ ভাইয়াকে নিয়ে। তুই তো মেয়ে, আকাশের চোখের ভাষা বুঝতে পারবি। ওসব কথা বাদ দে, পরে সব দেখা যাবে। চল, এখন ভাইয়া মনে হয় ওয়েট করছে আমার জন্য। তারাকে নিয়ে সাদিক চলে গেল। অন্যদিকে হাসপাতালে। আমি তোমাকে সব সময় তারার উপর নজর রাখতে বলেছি। তারা যে অন্য কাউকে পছন্দ করে তুমি আমাকে বলনি কেন? স্যার আপনি কি করছেন? ম্যাম কাউকে পছন্দ করবে, এটা হতেই পারে না। যে করেই হোক তুমি খবর নাও, দেখো তারা কাউকে পছন্দ করে কি না। জি স্যার। আকাশ রাগান্বিত হয়ে ফোনটা কেটে দিল। তারার খোঁজখবর রাখার জন্য তারার পিছনে একজন গার্ড সবসময় তার উপর নজর রাখছে। আকাশের কেন যেন মনে হচ্ছে তারা কাউকে পছন্দ করে, যদিও তার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তারা এমন কাজ করবে না। তবুও মন তো আর মানে না। তোমার আজকে ওটি আছে? আপনি জানেন না কারো কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়? তুমি কেন? আপনাকে কতবার বলেছি আমাকে স্যার বলেও ডাকবেন। লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি আমাকে আবার বিরক্ত করেন তাহলে আমি সিও স্যারের সাথে কথা বলতে বাধ্য হব। নাও গেট লস্ট। কিন্তু আই সেইড গেট লস্ট। রিয়া কেবিন থেকে চলে গেল। এই অপমানের শোধ আমি নেব আকাশ। তোমাকে ভালোবাসি বলে এত অবহেলা আমিও দেখে নেব। রিয়া আকাশের কেবিনের দিকে তাকিয়ে কথাটা বলল। আকাশ মাথায় হাত দিয়ে চেয়ারে বসেছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। হ্যালো স্যার। বলো। স্যার আপনি বলেছিলেন যে ম্যাডাম নাকি কাউকে পছন্দ করে। স্যার ম্যাডামের পছন্দের কেউ নেই, ম্যাডামের তো এমন কোনো ফ্রেন্ডই নেই। স্যার আপনি খুব ভালো করেই জানেন, শুধু চাঁদ ছাড়া। তবে ম্যাডামকে একজন পছন্দ করে। ম্যাডাম যে কোচিং করে ওই কোচিংয়ের বায়োলজি স্যার, ডক্টর ইফতি। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। ওকে স্যার। আজকে সকাল থেকে তারা রুমের দরজা বন্ধ করে বসে আছে। সকাল থেকে তাকে বহুবার ডাকা হয়েছে, কেউ দরজা খোলাতে পারেনি। আজকে তারার মেডিকেলের রেজাল্ট দেবে, সেই কারণে সকাল থেকে সে দরজা খুলেনি। জানে দরজা খুললে আকাশ তাকে কিছু না কিছু বলবে। এমনি তো টেনশনে অবস্থা খারাপ। আপা, সেই সকাল থেকে মেয়েটা না খেয়ে আছে, আমি কয়বার ডেকে আসলাম তবু দরজা খুললো না। তুমি কিছু বলো মেয়েটাকে, সকাল থেকে না খেয়ে আছে, মেয়েটা অসুস্থ হয়ে যাবে তো না খেয়ে। সেই সকালের মতো কয়েকবার ডেকে আসলাম, কিন্তু মেয়েটা তো দরজাই খুলছে না। সাদিকের বাবাও তুমি এটাকে কতবার ডাকলো, তারপরেও তো মেয়েটা দরজা খুললো না। দুজনে মিলে আবার তারাকে ডাকতে গেল। তারা, এই তারা, আম্মু কি বলো? বাহিরে আয়, সকাল থেকে কিছু খাসনি, এখন দুপুর হয়ে গেছে। কিছু তো খাওয়া, এভাবে চললে শরীর খারাপ হয়ে যাবে তো। আম্মু আমি বুঝি না, আমি এখন বাইরে যাব না। যখন সময় হবে তখন আমি বাইরে বের হব। মামনি দরজা খুলো, এমন করে না, তোমার রেজাল্ট ভালো হবে, চিন্তা করো না। তোমাকে কেউ কিছু বলবে না, আর রেজাল্ট খারাপ হলেই বাকি, তোমাকে কেউ কিছু বলবে না। দরকার হলে তোমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়াবো। আল্লাহর রহমতে তোমার বাবা
চাচার সামর্থ্য আছে তোমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর। এত চিন্তা কেন করছো? না, আকাশ ভাইয়া বলেছে আমাকে ঢাকা মেডিকেলে চান্স না পেলে পড়াবে না। আকাশ এই বাড়ির কর্তা নাকি? আমরাও বলল আর হলো, আমার মেয়েকে আমি পড়াবো, তাতে কোনো সমস্যা? আকাশকে বোকা দিয়ে দিব। মামুনি তুমি বের হও। না, আমি যাব না, তোমরা প্লিজ চলে যাও। মামুনি আমার ভালো লাগছে না, যাও। হঠাৎ তারার ফোন বেজে উঠল। তারা ফোন হাতে নিয়ে দেখলো চাঁদ ফোন দিয়েছে। সে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। দোস্ত, আমি স্যার সলিমউদ্দিন মেডিকেল কলেজের চান্স পেয়েছি। আমার যে কি ভালো লাগছে। আর আমি কোথাও চান্স পাইনি। আমাকে আর পড়াশোনা করাবে না, দেখিনিস আকাশ ভাইয়া। আকাশ ভাইয়া তো যেটা বলে সেটাই হয় বাড়িতে। বলেই তারা কান্না করে দিল। আরে কান্না করিস কেন? আমার থেকে তোর রেজাল্ট ভালো হবে দেখিস। আমি তো তোর রেজাল্ট দেখিনি, আমারটাই শুধু দেখেছি। তুই চেষ্টা করে একটু তোর রেজাল্টটা দেখ। না, আমি দেখবো না। যদি আমার রেজাল্ট ভালো না আসে তাহলে সবাই বকবে। আরে তোমরা সবাই হঠাৎ এই সময় বাড়িতে, আর হাতে এত মিষ্টি কেন? আরে আমার দিদিভাই ঢাকা মেডিকেল করতে চান্স পেয়েছে। তা দিদিভাই কোথায়? তাকে তো দেখছি না। তাকে খুশির সংবাদ তো দিতেই হবে। তাকে আপনি কই পাবেন বাবা? সে তো সকাল থেকে রুম থেকে বাহির বের হয়নি। আপনার এই গুণধর নাতি আমার মেয়েটাকে ভয় দেখিয়েছে। আপনারা কিছু বলেন না দেখে ছেলেটা শুধু আমার পেছনে লাগে। সকাল থেকে মেয়েটা কিছু খায়নি। নিজের মার কথা শুনে আকাশের একটু খারাপ লাগলো। সত্যিই তো, তার ভুল হয়েছে। তার জন্য তার আকাশের তারা সকাল থেকে না খেয়ে আছে। তারা নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। মেয়েটা তো খিদে সহ্য করতে পারে না। থাক, আর কিছু বলো না ছেলেটাকে। ছেলেটার কারণেই তো মেয়েটা একটু পড়াশোনা সিরিয়াসলি নিয়েছে। আমার মেয়েটা তো একমাত্র আকাশকে একটু ভয় পায়। আকাশের কারণেই তো মেয়েটা ঢাকা মেডিকেলে চান্স পেল। আকাশ যদি ওকে ভয় না দেখায় তাহলে তো ও কি এত মনোযোগ দিয়ে পড়াশুনো করতো? আপা আপনি আর আকাশের সাইড নেবেন না। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। যে মেয়েটা আমার খেতে সহ্য করতে পারে না সেই মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। ভাবা যায় এই কথা? মানুষকে বোঝানোও কঠিন, বুঝলা? ঠিকই বুঝতো। আর এমনিতেও পড়াশোনা ভালো, আপনারা সবাই জানেন। আপনিও জানেন আপা, আপনার মেয়ে আপনি ছাড়া আর কেই জানবে। আর এই ছেলেটা সব সময় ওর পিছনে লাগে। আহ লিলি, যা হওয়ার হয়ে গেছে। এখন খুশির খবর হলো আমাদের তারা মামনি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সব কিছু ভুলে এটা আগে উদযাপন করা যাক। সবাই কথা বলছিল, পেছন থেকে আকাশ তার রুমে চলে গেল। তারা, এই তারা, দরজা খোলো। না। তারা, তুমি দরজা খোলো না প্লিজ। আমার সোনা বাবুটা, প্লিজ দরজা খোলো। তারা যদি এখন হুঁশে থাকতো তাহলে সে বুঝতে পারতো যে আকাশ তাকে কি বলে ডাকছে। না, আমি দরজা খুলবো না। আমি জানি আমার রেজাল্ট খারাপ হয়েছে, বিশ্বাস করো আকাশ ভাইয়া। আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। আমি জানি না কেমনে আমার রেজাল্ট খারাপ হলো। তুমি আমাকে অনেক বকবে আমি জানি। তারার কথাগুলো শুনে আকাশের খারাপ লাগাটা বেড়ে গেল। তার কলিজাটা তাকে এত ভয় পায়। না বলে যে আমি তোমাকে কিছু বলবো না। প্লিজ বের হয়ে এসো। দেখো তুমি বাইরে বের হয়ে এসো। না। আকাশ এবার তারার কথা শুনে রেগে গিয়ে জোরে বলল, তুই বাইরে আসবি নাকি আমি দরজা ভাঙবো? তাড়াতাড়ি বাইরে বের হ, না হলে তোর খবর আছে দেখিস। আকাশের কথা শুনে তারা তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বের হলো। বাইরে বের হতেই তারাকে দেখে আকাশ থমকে গেল। তার হার্টবিট যেন এমনভাবে বেড়ে চলেছে, মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলবে। কান্না করে মেয়েটার অবস্থা করুণ। অতিরিক্ত কান্না করার কারণে তার চোখ মুখ ফুলে লাল টকটকে হয়ে গেছে। দেখতে কিউট লাগছে। আকাশের খুব ইচ্ছে হচ্ছে তারার নাকে টুক করে একটা চুমু খেতে। এইভাবে কান্না করে কি করে ফেলেছিস? চোখ মুখের অবস্থা। এইভাবে কেউ কান্না করে? যা ওয়াশরুম থেকে ভালোভাবে মুখ ধুয়ে আয়, ভালো লাগবে। কথাগুলো বলতে বলতে আকাশ তারার চোখের জল মুছে দিল। আর তারা আকাশের দিকে অবলক তাকিয়ে রয়েছে। তারা ওয়াশরুম থেকে হাত মুখ ধুতে আবার চলে আসলো আকাশের কাছে। ভাই আমার রেজাল্ট কি খুব খারাপ হয়েছে?
চল নিচে চল, তারপরে সব দেখা যাবে, বুঝছস? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই এত চিন্তা করিস না। চল নিচে চল। ওই তো তারা দাদুমণি চলে এসেছে। আসো দাদু ভাই, আমার কাছে বসো। তারাই গিয়ে ফারহাদ শেখের কাছে বসলো। আমাদের বাড়িতে আরেকজন ডাক্তার হচ্ছে ইনশাআল্লাহ, আর কয়েকজন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর হবে ইনশাআল্লাহ। ফারহান শেখের কথার মানে তারা কিছুই বুঝতে পারলো না। সে তো চারিদিকে তাকিয়ে সবকিছু দেখছে আর ভাবছে কি হচ্ছে এগুলো। আসলে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই এত খুশি কেন? আমার রেজাল্ট তো ভালো হয়নি। কে বলেছে আমার মার রেজাল্ট খুব ভালো হয়েছে? আমার মা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, যেটা আমার মায়ের স্বপ্ন ছিল। আমার মা সেটা পূরণ করেছে। আমার মা স্বপ্ন পূরণ করেছে, তার স্বপ্ন আজকে সত্যি। এই নাও মিষ্টিটা খাও। আরিয়ান শেখের কথা শুনে কিছুক্ষণ থম মেরে তারা বসে রইল। তারপরে কথার মানে বুঝতে পেরে তারা জোরে চিল্লিয়ে উঠল। সে নাচতে শুরু করলো। আব্বু সত্যি বলছো আমি মেডিকেলে চান্স পেয়েছি? হ্যাঁ মা, সত্যি বলছি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। অনেক মজা হবে। আমি আর চাঁদ একসাথে ঘুরবো ফিরবো। চাঁদের কথা বলতেই হঠাৎ তারার মন খারাপ হয়ে গেল। কি হলো, মন খারাপ হলো কেন? আমি আজাদ কেমনে ভুলবো ভাইয়া? চাঁদ তো স্যার সলিমুদ্দিন মেডিকেল কলেজে চান্স পেয়েছে আর আমি ঢাকা মেডিকেলে। তাহলে কেমন করে সব হবে? সমস্যা নেই, মাঝে মাঝে তোরা দেখা করবি। মাঝে মাঝে দেখা করলে কি হবে? আমাদের কত প্ল্যান ছিল। আমরা একসাথে ভার্সিটিতে ভর্তি হব, একই সাথে পড়াশোনা করব, দুজন মিলে অনেক মজা করব। কথা বলতে বলতে হঠাৎ তারা মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সাতমান তাকে ধরে ফেললো। সকলে অস্থির হয়ে ছুটে তারার কাছে গেল। হঠাৎ কি হলো? এভাবে পড়ে যেতে নিলি কেন মেজো ভাইয়া? তার আগে দেখো তো হঠাৎ তারা আর কি হলো? জানি না, হঠাৎ করে কেমন যেন মাথা ঘুরে উঠলো, ভালো লাগছে না। সারাদিন না খেয়েছিল, হয়তো এই কারণে মাথা ঘুরেছে। মেয়েটা তো না খেয়ে থাকতে পারে না, না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যায়। বড় আম্মু, ওর জন্য আলাদা করে স্যুপ বানিয়ে নিয়ে আসো। অতিরিক্ত খেতে লাগার কারণে এমন হয়েছে। সারাদিন না খেয়েছিলে, এখন একটু হালকা খাবার খেতে হবে, তারপরে ভারী খাবার খেতে হবে, তা না হলে আবার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। আকাশের কথা শুনে রিনা শেখ তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন তার জন্য স্যুপ বানাতে। তারা দুপাশে দু ভাই বসে আছে। রিনা শেখ স্যুপ এনে তারাকে খাইয়ে দিল। ভাইয়া, ওকে তুমি রুমে দিয়ে আসো, এখনও রেস্টের প্রয়োজন। আজকে তারার মেডিকেল কলেজে প্রথম দিন। তারাকে সাতমান কলেজে দিয়ে গেল। যা, কলেজের ভেতরে যা, ভয় পাবি না। কোনো সমস্যা হলে আকাশ ভাই একে বলবি। আকাশ ভাইয়া এখানে তো আছি জানিস। তারা মাথা নাড়িয়ে যা বলল, তারপর সাতমানকে বাই বলে কলেজের ভেতরে চলে গেল। তারা কলেজের ভেতরে গিয়ে এদিক ওদিক নিজের ক্লাস খুঁজতে লাগলো। ক্লাসের ভেতরে গিয়ে প্রথম সিটে বসে পড়ল। তারা বরাবরই প্রথম সিটে বসতে ভালোবাসে। অনেকেই প্রথম থেকে বসে নিয়ে দেখি সিটটা ফাঁকাই ছিল, তাই সে সেখানে বসে পড়ল। তারা চলে যেতেই সাতমান কাউকে ফোন করলো। আমার বোনের দিকে খেয়াল রাখবে। অচেনা পরিবেশ, ওর নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হয়। তোমার সাথে বন্ধুত্ব করে নিও, সাথে নিজেকে আর রাখবে, মনে থাকে যেন। ফোনের অপর কাছ থেকে কি জবাব এলো তা শোনা গেল না। আচ্ছা রাখি তাহলে, আমারও ভার্সিটি যেতে হবে, আগামীকাল দেখা হবে। তারা একা একা বসেছিল নিজের সিটে। হঠাৎ তার পাশে কেউ একজন বসলো। তার পাশ ফিরে তাকিয়ে দেখে একটা মেয়ে। তারা মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। হাই, আমি তিয়াশা, তুমি? আমি তারা। এইটুকু বলে তারা চুপ করে রইল। হঠাৎ পিয়াসা বলে উঠল, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমরা দুজনেই তো আজকে নতুন। তোমার কি মন খারাপ? সরি, তুমি করে বলেছি। সরি বলার কোনো প্রয়োজন নেই, আমরা তো একই সাথে পড়ি। আসলে অপরিচিত জায়গা তো, তাই আর একটু আনইজি ফিল হচ্ছে। আমি সহজে কারোর সাথে বুঝতে পারি না। কোনো সমস্যা নেই, তুমি মিশতে পারো না তো কি হয়েছে? আমি তো পারি। আজকে থেকে আমি আর তুমি ফ্রেন্ড। ঠিক আছে। তারা দুজন কথা বলছিল। হঠাৎ পেছন থেকে দুটা মেয়ের কথা তাদের কানে আসলো। মেয়ে দুটো বলছে, এই জানিস, এই কলেজে একজন হ্যান্ডসাম ড্রেসিং স্যার আছে, যেমন হ্যান্ডসাম তেমন রাগী গম্ভীর। তুই কেমন করে জানলি?
আরে আমার কাজিন এই কলেজে পড়ে, এবার ফাইনাল ইয়ারে। আমার সেই কাজিন বলেছে স্যারের নাকি এখনও বিয়েই হয়নি, কিন্তু স্যার কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকায় না। আমার কাজিন স্যারকে প্রপোজ করেছিল। স্যার কি বলেছে জানিস? কি বলেছিল স্যার? স্যার বলেছিল তুমি এখন আর ছোট, এগুলোর বয়স এখনও হয়নি, আমার থেকে আরও ভালো অপশন তোমার লাইফে আসবে। সে নাকি ভালো লাগাকে ভালোবাসা বলেছে। আমার মনে হয় জানিস স্যারের কোনো ভালোবাসে মানুষ আছে, তা না হলে এমন করে কাউকে বলবে না, বুঝছিস? কে জানে সেই মেয়েটাকে। স্যারের ক্লাসে কখনো কথা বলবি না, খুব রাগী নাকি সে। ও, তারা দুজনে মনোযোগ দিয়ে মেয়ে দুটির কথা শুনছিল। হঠাৎ সবাই দাঁড়িয়ে যেতেই তাড়াতাড়ি দাঁড়ালো। সামনের দিকে তাকাতেই তারা হাঁ হয়ে গেল। এটা তো আকাশ। আকাশকে দেখে ক্লাসের সকল মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম একটা স্যার। বসো। আকাশের কথা শুনে সকলে বসে পড়ল। আজকে ক্লাস হবে না তেমন, যেহেতু প্রথম দিন সবাই পরিচয় নেওয়া যাক। আমি আকাশ শেখ, তোমাদের দ্বিতীয় ক্লাস আমি নেব। প্রথম ক্লাস আমার না, শহীদ স্যারের। স্যার আসতে লেট হবে, তাই আমি আজকে তোমাদের প্রথম ক্লাসে আসলাম। আমার ক্লাসে শহীদ স্যার আসবে। আচ্ছা, এখন সবার পরিচয় নেওয়া যাক। সবাই আকাশের কথা মনোযোগ দিয়ে শুনছিল। একে একে সবাই পরিচয় দিতে লাগলো। একসময় তিয়াশা আর তারার কাছে চলে আসলো। স্যার, আমি তিয়াশা। হে ইউ, তোমার নাম বললে এখন? আকাশের কথা শুনে তারা তাড়াতাড়ি দাঁড়ালো। আমি তারা শেখ। বসো। আকাশের কথা শুনে তিশা বসে পড়ল। আমি জানি তোমরা সবাই পরিশ্রম করে এই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো। আজ থেকে তোমরা মানুষ বাঁচানোর কারিগর। একজন ডাক্তারের কাছে বেশি গুরুত্বপূর্ণ সবার আগে তার পেশেন্ট, তারপর বাকি সব। আশা করি সবাই কথাটা মাথায় রাখবে। এমনও সময় আসবে তোমার ডাক্তারি পেশায় একদিকে পরিবার একদিকে পেশেন্ট, তখন তোমাকে পেশেন্টকে বেছে নিতে হবে। পরিবারের জন্য বাকি সবাই আছে, কিন্তু পেশেন্টের জন্য তোমাকেই দরকার। আশা করি সবাই সবার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আকাশের কথার মাঝে ঘন্টা বেজে উঠল। আকাশ সবাইকে বিদায় জানিয়ে ক্লাসরুম থেকে চলে গেল। আকাশ চলে যেতেই সকালের মাঝে গুঞ্জন শুরু হলো। হায় রে, স্যারটা কি হ্যান্ডসাম। মেয়েটার কথা শুনে তারার খুব রাগ হলো। হঠাৎ পাশ থেকে তিয়াশা বলে উঠল, তারা তোমারও নামের শেষে শেখ, স্যারেরও নামের শেষে শেখ। তোমাদের সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি? স্যার আমার চাচাতো ভাই হয়। কি বলো, সত্যি? তারপরও স্যার তোমার সাথে অচেনার মতো ভাব করলো কেন? পরিচয় করে দিতে পারতো তো। আকাশ ভাই এগুলো পছন্দ করে না। সে আমাকে আগেই বলে দিয়েছে কলেজে আমরা স্টুডেন্ট আর স্যার, বাড়িতে গেলে চাচাতো ভাই। সে প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফ আলাদা রাখতে পছন্দ করে। ও, আজকে তেমন ক্লাস হলো না। সব স্যার একে একে পরিচয় দিয়ে চলে গেল। তারা আর তিয়াশা গেটের কাছে আসতেই হঠাৎ পিছন থেকে তারাকে কে যেন ডাক দিল। তারা পেছন দিকে তাকিয়ে দেখতে পেল ইফতি তাকে ডাকছে। তারা, কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি। আপনি? ভালো। তাহলে তুমি ঢাকা মেডিকেল চান্স পেয়েছো? জি স্যার। তোমার সাথে ওকে হচ্ছে। তিয়াশা আমার ক্লাসমেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারা, কালকে আমার সাথে একটু দেখা করো। জি স্যার। শেখ সেখান থেকে চলে গেল। তাদের দূর থেকে কেউ লক্ষ্য করছিল, সেটা হয়তো তারা বুঝতে পারেনি। তার চোখে আগুন। ইফতি চলে যেতেই পিয়াসা বলে উঠল, তোমাকে স্যার কেমন করে চেনেন? আসলে আমি যেখানে কোচিং করতাম তার সেই কোচিংয়ে আমাদের ক্লাস নিত। বাই, আগামীকাল দেখা হবে। পিয়াসা চলে যেতেই তারা সামনে একটা গাড়ি দাঁড়ালো। ওঠো। তারা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। ভাই আসবে না আমাকে নিতে। এখন থেকে আমি তোকে নিয়ে আসবো আর দিয়ে আসবো। কেন? ভাইয়া আর আসবে না। ভাইয়েরা আসার দরকার কি? যেহেতু দুজনে একই জায়গায় আসবো, সেহেতু আজ থেকে তুই আমার সাথে আসবি আর যাবি। তোমার সাথে আমাকে কেউ দেখলে অসুবিধা হবে না তোমার? অসুবিধা আমার নাকি তোর হবে সেটা বল। আমার আবার কি অসুবিধা হবে? তুমি তো সেদিন আমাকে বললে আমার আর তোমার পরিচয় জানা কেউ না জানতে পারে। তুই ইফতির সাথে কি কথা বলছিলি? ওর সাথে এত কিসের কথা? ওর সাথে বেশি কথা বলবি না। আমি তো কিছু বলিনি। স্যার আমাকে ডেকেছিল। কেন, স্যারের সাথে কথা বলবো না কেন? স্যার তো খুব ভালো।
একটা স্যার তো আমাকে খুব ভালোবাসে। একটির সাথে কথা বলতে তো আমার হাতে চর খাবি, কথাটা যেন মনে থাকে। বেশিবার বেড়েছে তাই না? তুমি পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো, ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। না আমি কথা বলবো না তো, তোমার কি? তারা তেরা কথা শুনে আকাশের রাগ এবার মাথায় চলে গেল। নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করলেও তারার কথা শুনে সে নিজেকে আর শান্ত রাখতে পারলো না। গাড়ি জোরে ব্রেক করলো। গাড়ি ব্রেক করতেই তারা সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়লো। তারা নিজেকে কিছুটা সামনে নিতেই ঝড়ের গতিতে আকাশ তারা চোয়াল শক্ত করে ধরলো, দাঁতের দাঁত চেপে বলল, কি বললি আবার বল। আমার কথা অমান্য করে এক চরে সবগুলো দাঁত ভেঙে দেব। তোমার বেশি পাইয়া বেড়ে গেছে তাই না? তুমি উঠতে চাইছো, যেটা আমার জিনিস সেটা আমার, আর কেউ সেই জিনিস ধরতে চাইলে তার হাত আমি ভেঙে দিব। আমার পাখি, আমার বেশি উঠতে চাইলে ডানা কেটে দেওয়ার ক্ষমতা আমার আছে। আকাশ তারার চোয়াল এত শক্ত করে ধরেছে যে ব্যথায় তারা চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আকাশ তারাকে কান্না করতে দেখে নিজেকে শান্ত করে নিল। তারপর এক হাত দিয়ে তারাকে জড়িয়ে ধরে ড্রাইভ করতে লাগলো। সেদিনের পর থেকে তারা আর আকাশের সাথে কথা বলেনি। আকাশ অনেকবার তারার সাথে কথা বলতে চাইলেও তারা আকাশকে এড়িয়ে গেছে। সেদিন যেন তারা এক নতুন আকাশকে দেখেছিল। আজকে তারাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তারাকে লিপি শেখ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যেন এক নতুন তারা। তারাকে দেখে আকাশ যেন হার্ট অ্যাটাক করে ফেলবে। এই মেয়ে আমাকে আর কত রূপে ঘায়েল করবে? আল্লাহ তুমি আমাকে বাঁচাও প্লিজ। মেয়ে কবে আবার দুঃখ বুঝিনি। আমার ভিতরে যে দাবানল, এই দাবানল কেমনে এভাবে আমি আজকে যেমন আমি করছি তোর ভালোবাসার দহনে, ঠিক তেমনি একদিন তুই আমার ভালোবাসার দহনে পড়বি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনটাকে দেখতে তো খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে আমার বোনটা কত বড় হয়ে গেল। কারো নজর না লাগুক। আকাশ, ওকে সাবধানে নিয়ে যাবি। জি ভাইয়া। কেন ভাইয়া, তুমি আমাকে দিয়ে আসবে না কলেজে? না, আজকে তো তোমাকে কলেজে ড্রপ করে দিতে পারবো না আমি। আমার একটা জরুরি কাজ আছে, তাই অফিসে চলে যাব তাড়াতাড়ি। আজকে তুমি একটু আকাশের সাথে চলে যাও বনু প্লিজ। দরকার নেই যাওয়ার, আমি আজকে যাব না কলেজে। তারার কথা শুনে আকাশ সাদিকের দিকে অসহায় চোখে তাকালো। সাদিক খুব ভালো করেই বুঝতে পেরেছে আকাশ আর তারার মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে। তাই তো সে আজকে তারাকে ড্রপ না করে দিয়ে চলে যেতে চাইছে, কিন্তু তার বোন তো মানতে নারাজ। প্লিজ বনু, আজকে আকাশের সাথে যা, তুই রাগ করিস না। সাদমান ভাই কই? সাদমান ভাইকে বলো আমাকে ড্রপ করে দিয়ে আসতে। সাদমান তো নেই। সাদমান যেন কোথায় গেছে, ওর কি যেন কাজ আছে, তাই আজকে সকাল সকাল চলে গেছে। তুই আমার সাথে চল, অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে তো। কি আর করার, অগত্যা আকাশের সাথে তারাকে যেতে হলো। কি হলো, এভাবে মুখ বানিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আমি পচা লোকদের সাথে কথা বলি না, যারা আমাকে কষ্ট দেয় আমি তাদের সাথে কথা বলি না। তুই কি আমাকে সরাসরি অপমান করছিস? কতবার সরি বলেছি ওই দিনের জন্য। তুই তো আমার কথা শুনতেই চাস না। তোর সমস্যা কোথায় বলতো? আমাকে তো একটু বুঝবি তুই। আমাকে কবে বুঝবি? আপনাকে কেমন করে বুঝবো? আপনাকে বোঝার কি আছে? আসলে তুই কোনোদিন বড় হবি না। তুই গাধা, গাধাই রয়ে যাবি। আসলে আমি ভুলে যাই, তুই কাল থেকে নাম। কেন? কলেজে চলে এসেছি, এখন নাম, আমি গাড়ি পার্কিং করব। তারা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে তারা। তোমাকেও দেখতে খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একটা পুতুল। চলো অনুষ্ঠানে যাই, তাহলে পরে আবার সিট পাওয়া যাবে না এত মানুষের ভিড়ে। দুজনে মিলে ছোটে। তারা বুঝতেই হঠাৎ পেছন থেকে শুনতে পেল, আরে দেখছিস আজকে আকাশ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে। আমি তো প্রায় ক্রাশ খাইছি। আরে শুধু যে আকাশ স্যার, ইফতি স্যারকেও তো সেই হ্যান্ডসাম লাগছে। আরে একটা জিনিস খেয়াল করে দেখেছি, আজকে কিন্তু আকাশ স্যার আর রিয়া ম্যাম দুজনকে কিন্তু সেম কালার ড্রেস পরে আসছে। জানিস, আমার মনে হয় আমারও তাই মনে হয় জানিস। দেখিস না ম্যাডাম আকাশ স্যারের সাথে কেমন করে চিপকে থাকে। আকাশ স্যারও কিছু বলছে না দেখে দুজনে কেমন একসাথে হেসে হেসে কথা বলছে। মেয়ে দুজনের কথা শুনে তারা সামনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল আকাশ আর রিয়া দুজনে একসাথে বসেছে।
দুজনের ড্রেসের কালার একই, আবার দুজনে হেসে হেসে কথা বলছে। এইসব দেখে তারার কেন যেন খুব খারাপ লাগছে, সেই সাথে তার ভীষণ কান্না পাচ্ছে। তাই তারা তাড়াতাড়ি সেখান থেকে উঠে অনুষ্ঠানের বাইরে চলে গেল। তারাকে অনুষ্ঠান থেকে চলে যেতে দেখে আকাশ তার পিছু নিতে চাইলে রিয়া তার হাত ধরে আটকায়। সে অনুষ্ঠানে সিন ক্রিয়েট করতে চায় না বলে কিছু না বলে চুপচাপ বসে পড়ল। তারা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। তার কেন এত কষ্ট হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না, কিসের জন্য এমন হচ্ছে, এমন হওয়ার কারণ কি সে কিছুই বুঝতে পারছে না। নতুন এক অনুভূতি, যে অনুভূতির সাথে সে আগে কখনো পরিচিত হয়নি। তারা, তুমি অনুষ্ঠানে থাকা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা? ইফতির কথা শুনে তাড়াতাড়ি তারা নিজের চোখের জল মুছে নিল, যাতে করে একটি যেন না দেখতে পায়। চোখের পানি ভালো করে মুছে তারা ইফতির দিকে ঘুরে দাঁড়ালো। কি হলো, কিছু বলছো না কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনুষ্ঠানে না গিয়ে তুমি কি কান্না করছো নাকি? তারা, ইফতির কথা শুনে তারা কিছুটা হকচকিয়ে গেল। না না স্যার, আমি কান্না করতে যাব কেন? আসলে আমি এমন অনুষ্ঠানে বেশি অভ্যস্ত নই। এত জোরে জোরে গান বাজনায় আমার মাথা ব্যথা হয়, আর তো মানুষও আমার বেশি পছন্দ না, তাই আর কি বাইরে চলে আসছি। বেশি সমস্যা হলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি, চলো। না না স্যার, কোনো অসুবিধা নেই, একটু পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার ভাই নিতে আসবে আমাকে। ওকে, তোমাকে কিন্তু শাড়ি পরে আজকে খুব সুন্দর লাগছে তারা। আজকে প্রথম তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে পেলাম। তাছাড়া তো সবসময় বাচ্চাদের মতো করে সেজে থাকো। ইফতির কথা শুনে তারা কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। ধন্যবাদ স্যার, আমাকে যেতে হবে, তাতে যা বোধ হয় আমার জন্য চিন্তা করছে। তারা চলে যাওয়ার সময় হঠাৎ তার পা কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলে ইফতি তার কোমর জড়িয়ে ধরে। আকাশ তারাকে খুঁজছিল, হঠাৎ সে তারা আর ইফতিকে এভাবে দেখার সাথে সাথে তার রাগ যেন আকাশ চুম্বি হয়ে গেছে। মুহূর্তে তার চোখ লাল টকটকে হয়ে গেছে, যেন চোখ থেকে অশ্রু নয় রক্ত ঝরছে। তারা তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো। সরি স্যার। কোনো সমস্যা নেই, একটু সাবধানে চলাফেরা করবে। এখন পড়ে গেলে কি হতো যদি আমি ঠিক সময় না ধরতাম? জি স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে পরে যাব। বলে তারা সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। ইফতি তারার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। তোমাকে যে কবে বলতে পারবো তোমাকে কতটা ভালোবাসি। ভয় হয় যদি প্রত্যাখ্যান করো। তারা কিছু দূর যেতেই আকাশ তারার হাত ধরে টেনে নিয়ে গাড়ির ভিতরে বসিয়ে দিল। ভাইয়া কি হয়েছে? আমার হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি খুব। বলেই তারা কান্না করে দিল। তারার কান্না যেন আকাশের রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমি ধরলে তোর ব্যথা লাগে তাই না? আর ওই ইফতি ধরলে তোর ভালো লাগে? ইফতির সাথে তোর এত কিসের প্রীতি? ছি, কিরকম ভাষা তোমার? আমাকে ছেড়ে দাও বলছি, আমি চলে যাব। তারা দু হাত দিয়ে আকাশকে তার সামনে থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এত বড় দানবের মতো দেহ কি তার মতো একজন শিশু ধাক্কাতে কি কিছু হবে? আকাশ পাগলের মতো বলতে লাগলো, দেখি ইফতি তোর কোথায় ধরেছে। বলি আকাশ তারার কোমরের কাছ থেকে শাড়ি সরিয়ে দিয়ে সেখানে জোরে খামচি দিল। খামচি দেওয়ার সাথে সাথে তারা ব্যথায় কুকিয়ে উঠল। আহ! আকাশ তারার কোমরে এত জোরে খামচি দিয়েছে যে সেখান থেকে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে তারা আরো ঘাবড়ে গিয়ে কান্না করে দিল। আকাশ তারাকে টেনে বাড়ির ভেতরে ড্রয়িং রুমে নিয়ে আসলো। সারাটা রাস্তা তারা কান্না করতে করতে এসেছে। ড্রয়িং রুমে সাতমান, লিলি শেখ, রিনা শেখ বসা ছিল। তারা সবাই তারার কাছে গেল। এই তুই মেয়েটাকে কি বলছিস? মেয়েটা এভাবে কান্না করছে কেন? চাচ্চু, আব্বু, দাদু আর সাদিক ভাইকে ফোন দাও, তারা যেন বাসায় আসে এই মুহূর্তে। কি হয়েছে আকাশ, তুই এত রেগে আছিস কেন? তারা আবার কি করেছে? তাড়াতাড়ি সবাইকে ফোন দেওয়ায় আমি 10 মিনিটের মধ্যে সবাইকে বাড়িতে দেখতে চাই। বাড়িতে সবাই আসলে জানতে পারবে কি হয়েছে। কিছু সময়ের মধ্যে বাড়িতে এসে সবাই উপস্থিত হলো। কি হয়েছে রিনা, এত জরুরি তলব করলে কেন? যে অফিস থেকে সবাইকে আসতে হলো আর সবাই এভাবে থাম মেরে বসে আছে কেন? বনু, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? জানি না, ভাইয়া হঠাৎ করে আকাশ ভাইকে রেগে বনুকে টানতে টানতে নিয়ে আসলো বাড়ির ভেতর। তারপর বলল তোমাদের জন্য ফোন দিই। সাতমানের কথা শুনে সাদিফ রেগে আকাশকে বলল, আকাশ, কি হয়েছে? তুই আমার বোনটাকে এভাবে কান্না করিয়েছিস কেন? সেটা তোমার বোনকে জিজ্ঞাসা করো যে সে কার সাথে প্রীতি করে বেরিয়েছে।
তোর মাথা ঠিক আছে? তুই খুব ভালো করেই জানিস বোন এগুলো কিছু বুঝে না। আমি তোমাদের সবাইকে আগেই বলেছিলাম এই মেয়েকে এত মাথায় তুলো না। দেখলি তো মেয়েটাকে মাথায় তুলে উচ্ছন্নে গেছে। আকাশের সব কথা কানে না নিয়ে তার দাদার কাছে গিয়ে হাত ধরে বসে বলল, দাদু, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? কি হয়েছে দাদু ভাই, তুমি এমন কেন করছে? শান্ত হও, তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দিব। আকাশ ফারহান শেখের কথা শুনে কিছুটা শান্ত হলো। আমি তার আগে বিয়ে করতে চাই এই মুহূর্তে। আকাশের কথা শুনে সবার মাথায় যেন বাজ পড়ল, শুধু একজন বাদে, সে হলো সাদিক। সাদিক খুব ভালো করেই জানে আকাশ তারাকে নিয়ে কথাটা বলেছে। তারা যেন সব কথা ভুলে গেছে। তারা কান্না করতে করতে বলে উঠল, না, আমি বিয়ে করব না। আকাশ ভাইকে আমি বিয়ে করব না। এই না শব্দটা যেন আকাশকে আরও রাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আকাশ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কেন বড় মা? আকাশের কথা শুনে তিনি কি বলবে ভেবে পেল না। আরমান, কাজে ডাকো, এখনই বিয়ে হবে। এ বিয়েতে যদি কারো কোনো আপত্তি থাকো তাহলে বলতে পারো আমাকে। কেউ কিচ্ছু বলল না। কিছু সময়ের মধ্যে কাজই চলে আসলো। চোখের পলকে আকাশ আর তারার বিয়ে হয়ে গেল। এখন থেকে তারা স্বামী স্ত্রী। তারাকে যখন কবুল বলতে বলা হয়েছিল তখন সে সবার দিকে এক পলক তাকিয়ে কবুল বলে দিয়েছে। সবাই আকাশের কথা ভাবলো, তার কথা কেউ ভাবলো না। তাকে কেউ ভালোবাসে না। বিয়ে শেষ হতেই তারা দৌড়ে তার রুমে চলে গেল। সবাই তার যাওয়ার দিকে তাকিয়ে রইল, কেউ কিচ্ছু বলল না। তারা কি এখন একটু একা থাকতে দেওয়ার প্রয়োজন? আকাশও তার রুমে চলে গেল। আকাশের পেছনে সাদিকও আকাশের রুমে গেল। আকাশ, আমি জানি না কি হয়েছে তোদের মধ্যে। আমি জানি তুই আমার বোনকে খুব ভালোবাসিস, তাই এভাবে বিয়ে হওয়াতে আমি কোনো আপত্তি করিনি। আমি জানি তোর মতো আমার বোনকে কেউ ভালোবাসতে পারবে না। মনে রাখবি, আমার বোন যদি তোর জন্য আবারও কান্না করে তাহলে আমি একবারও ভাববো না তোর কথা। আমার কাছে আমার বোন আগে, কথাটা মনে রাখিস। জি ভাইয়া, তুমি দেখো তোমার বোনকে কখনো অভিযোগ করতে দেব না। আকাশের কথা শুনে সাদিক স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম থেকে চলে গেল। আমার মেয়েটা ভালো থাকবে তো? ও তো চিন্তা করো না তো বাবা, ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেন। আর আকাশ তো ভালো ছেলে, সেটা তুমিও জানো, আমিও জানি। তুমি দেখো আকাশ তারা কি ভালো লাগবে। সেটাই যেন হয়। অন্যদিকে কি হয়েছে, এত কি চিন্তা করছো? ভাবছি আমাদের তারা কত ছোট, ও কি সংসারের কিছু বুঝবে? আর তোমার ছেলের যে রাগ, তার আগে সে ভালো রাখতে পারবে তো? শোনো, আমরা পুরুষ মানুষ, যতই রাগ হোক না কেন আমাদের বউয়ের কাছে আসলে আমরা ঠান্ডা। আর তারা ছোট তো কি হয়েছে, তোমার ছেলের বউ তুমি শিখিয়ে পড়িয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তারা কি আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে দেখিনি, তবে আমি আমার মেয়ের মতো করে বড় করেছি। সেই জন্যই তো চিন্তা হচ্ছে তারা আমার ছেলেটাকে সামলাতে পারবে তো। আমার অত রাগ কম ছিল না। দেখো তোমার কাছে এসে কেমন ঠান্ডা হয়ে গেছে, তোমার ছেলেও তেমন ঠান্ডা হয়ে যাবে, দেখে নিও। চোখ টিপ মেরে বলল আইমান শেখ। আরমান শেখের কথা শুনে তিনি কিছুটা লজ্জা পেল। যাহ, কি বলো এসব? পুরো বুড়ি হয়ে যাচ্ছি, এক ছেলে হয়, বিয়ে হয়ে গেল। যাও, সরো তো। সরি, আমার অনেক কাজ বাকি আছে। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। রাতে ডিনারের টেবিলে তারা দিদিভাই কই? তাকে তো দেখছি না। বাবা, সবাই তারাকে অনেকবার ডেকেছি কিন্তু ও দরজা খুলছে না। ওর নাকি খেতে নেই। মেয়েটা তো না খেয়ে থাকতে পারে না, মেয়েটা অসুস্থ হয়ে পড়বে তো। আরিয়ান শেখের কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। কিন্তু কি আর করার, তারা তো কারোর কথাই শুনছে না। সবাই ডেকে এসেছে কিন্তু দরজা খুলছে না। হঠাৎ আকাশ বলে উঠল, বড় মা, খাওয়া দাওয়া শেষে তুমি তারার জন্য আবার বেড়ে দিও, আমি তারাকে খাইয়ে দিব, তোমাদের চিন্তা করতে হবে না। আকাশের কথা শুনে রিনা শেখ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই সাথে সবাই খুশিও হলো। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। আকাশ তারার জন্য তুলে রাখা খাবারটা নিয়ে দাদার দরজায় নক করলো। তারা, তারা, এই তারা, দরজা খোল। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? দরজা খোল। এই রাক্ষসের বাচ্চা, তুই এখান থেকে যাবি? আমি দরজা খুলবো না। তুই কি করবি কর। কি বললি আমাকে আবার বল।
আকাশ গম্ভীর স্বরে কথাটা বলল। আকাশের গম্ভীর স্বর শুনে তারা কেঁপে উঠল। কি রে, দরজা খুলবি নাকি আমি এক্সট্রা চাবি দিয়ে ঢুকবো তোর ঘরে? যদি আমাকে এক্সট্রা চাবি দিয়ে তোর রুমে ঢুকতে হয় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, দেখে নিস। আকাশের কথা শুনে তারা খট করে দরজা খুলে দিয়ে সেখান থেকে গিয়ে বিছানায় বসে রইল। আকাশ রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আকাশ তারাকে লক্ষ্য করলো, এইটুকু সময়ের মধ্যে মেয়েটা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। সম্পূর্ণ মুখে এখনো কান্নার ছাপ লেগে আছে, গালের সাথে পানিগুলো শুকিয়ে গেছে। আকাশের খুব রাগ হলো, কেন যে সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যা, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আয়, তারপর খাবার খাবি। আকাশের কথা শুনে তারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারা মনে মনে পণ করেছে সে আকাশের সাথে আর কথা বলবে না। হাত মুখ ধুয়ে আকাশের সামনে গিয়ে বসলো। তারপর আকাশ তারাকে খাইয়ে দিতে লাগলো। তারাও চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আকাশ প্লেটটা সাইড টেবিলে রেখে হাত ধুয়ে তারার বিছানায় শুয়ে পড়ল। তারা আকাশকে তার বিছানায় শুতে দেখে সে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলে আকাশ বলে উঠল, খবরদার, এই রুম থেকে যদি তুই বেরিয়ে যাস তাহলে তোর খবর আছে আজকে। যেটা করব না ভেবেছি আজকে সেটাই হবে। তুই যদি রুম থেকে বেরিয়ে যাস চুপচাপ আমার পাশে এসে শুয়ে পড়। তারা আর কিছু না বলে আকাশের পাশে গিয়ে শুয়ে পড়ল। এমনভাবে শুয়েছে একটু টোকা লাগলেই বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যাবে। আকাশ কিছু না বলে তারাকে টেনে তার বুকের মধ্যে জড়িয়ে নিল। তারা ছুটাছুটি করতে নিলে, আজকে থেকে এভাবেই ঘুমাতে হবে, বেশি নাড়াচাড়া করিস না, আমাকে ঘুমাতে দে। এক সময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা নাস্তার টেবিলে লিলি শেখ আর রিনা শেখ দুজনে কাজ করছিল। হঠাৎ রিনা শেখ বলে উঠল, ছোট, হঠাৎ করে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। যাই হয়েছে সব আল্লাহর ইচ্ছে হয়েছে। আল্লাহ চাইছে বলেই হয়েছে ওদের বিয়েটা। আমার মেয়েটাকে একটু খেয়াল রাখিস। তুই তো জানিস ও সংসারে কিছুই জানে না। ও কেমন ছোট মানুষ, তোকে তো কিছু বলতে হবে না। ও তোর ছেলের বউ, ওকে তুই হাতে ধরে শিখিয়ে দিস প্লিজ। আমার মেয়েটাকে একটু আগলে রাখিস। হাতের মধ্যে হাত নিয়ে কথাটা বলল তিনি। ভাবি, তুমি এগুলো কি বলছো? তুমি তো জানো আমি তারাকে কি কত ভালোবাসি। আমার কত ইচ্ছে ছিল সাদ্দাম মেয়ে হবে, কিন্তু আল্লাহ হয়তো চায়নি, তাই সাদ্দাম ছেলে হয়েছে। তাতে কি হয়েছে? আমার তো একটা মেয়ে আছে, আল্লাহ তাআলা দিয়েছে, সেটা তারা। আর তুমি তারাকে আমার ছেলের বউ বানিয়ে দিলে। আসলে তুমি আমাকে আপন ভাবতে পারোনি, তাই এসব বলছো। কি বলছিস তুই? আমার ছোট বোনের মতো। আসলে কালকে থেকে মেয়েটা চিন্তায় আমার ভালো লাগছে না। ভাবি, চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আর তারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। আর কিছুদিন যাক, সব কিছু ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি খাবার দেন, আমি কলেজে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। কিরে, আজকে এত সকাল সকাল উঠলি? কারো ডাক দিতে হলো না? ব্যাপার কি? আর কলেজে যাবি মানে? আকাশ যাবে না? আমি কেমনে জানবো উনি যাবে কি না? আমি একাই যাব। একা যাবি মানে? হয় আকাশের সাথে যাবে, না হয় সালমানের সাথে যাবে। রিনা শেখের কথা শুনে তারা রেগে গিয়ে বলল, তোমরা কি ভেবেছো কি আমাকে? আমি কি তোমাদের হাতের পুতুল? আমাকে যেভাবে নাচাবে আমি সেইভাবেই নাচবো। আমি একাই চলতে পারি, আমার গাল লাগবে না। বলে তারা না খেয়ে চলে গেল। রিনা শেখ তারার কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই লিলি শেখ তার হাত ধরে তাকে থামিয়ে দিল। দেখেছিস কেমন বেয়াদব হয়ে গেছে? আরও মাথায় তোল। ভাবি, ওর রাগ হওয়াই স্বাভাবিক। কালকে এমন একটা ঘটনার পরে এই যে এখনও শান্ত আছে, এটাই অনেক। এত রাগ হবে কালকে? সবাই তো আমরা আকাশের দিকেই ছিলাম, আকাশের মর্জি মতোই তো সব হলো। আমরা কি একবারও জিজ্ঞাসা করেছিলাম যে তারা কি চায়? ওকে একটু ওর মতো থাকতে দাও, এটাই সব ঠিক হয়ে যাবে। মা, তারা কই? তারাকে তো দেখছি না। তারা তো অনেক আগেই চলে গেছে কলেজে। কলেজে চলে গেছে মানে? ওকে তোমরা একা বাহির হতে দিলে কেন? না খেয়ে রাগারাগি করে বের হয়ে গেছে। আকাশ কথাগুলো শুনে তাড়াতাড়ি খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। কিরে, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি, কলেজে গিয়ে খেয়ে নেব, চিন্তা করো না ভাই। ভাই, দেখে শুনে যেও ভালো করে।
সাদমান চিল্লিয়ে বলল, আচ্ছা দাদু, কালকে তুমি ভাইয়ের কথা মেনে নিলে? একবারও তো বিয়ে করার কারণ জিজ্ঞাসা করলে না, একবারও তারার মতামত নিলে না। এটা কি ঠিক হয়েছে বলো? তারা আমাদের সবার সাথে রাগ করে আছে। কারণ আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে তারা আর আকাশের বিয়ে দিব। আমার ঘরের একমাত্র রাজকন্যাকে আমি অন্যের ঘরে দেব না। এ বিষয়ে আগে থেকে আমার দুই ছেলে জানতো। কালকে যখন আকাশ আবদার করলো, তাই কিছু না বলেই ওদের বিয়েটা দিয়ে দিলাম। এখন রাগ করছে না, পরে সব ঠিক হয়ে যাবে। ফারহান শেখের কথা শুনে সবাই আরিয়ানা আর আরমানের দিকে তাকালো। বাবা, তোমরা জানতে দাদু কিন্তু এবার সেই রেগে আছে। ওর রাগ ভাঙানো এত সহজ হবে না, তুমি দেখে নিও। ওর রাগ আমরা কেন ভাঙাবো? ওর রাগ ভাঙানোর জন্য আমার নাতি তো আছেই। ফারহান শেখের কথা শুনে সবাই মুচকি হাসলো। তারা ক্লাসরুমে যাওয়ার সময় হঠাৎ ইফতির সাথে দেখা হলো। ইফতিও তার ক্লাস নেওয়ার জন্য যাচ্ছিল। তারাকে আগে দেখে ইফতি কিছু বলবে তার আগেই তারা ইফতির পাশ কেটে চলে গেল। সে তারার চলে যাওয়া দেখলো, তারপর তার কাজে চলে গেল। ইফতিকে দেখে তারার প্রচণ্ড রাগ হচ্ছে। এই লোকটার জন্য তার সাথে এমন হয়েছে। গতকালকে যদি এই লোকটার সাথে দেখা না হতো তাহলে কিচ্ছুই হতো না। কি হলো, এমন রেগে আছো কেন? কেউ কিছু বলেছে? কই, আমি তো রেগে নেই, এমনি ভালো লাগছে না তাই বসে আছি। ফারাজ স্যার অ্যাসাইনমেন্ট করছো আজকে? তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। ওই টাকলার অ্যাসাইনমেন্ট আমি জমা দিচ্ছি। টাকলার বক বক শুনেই আমার রাগ ওঠে। তুমি বলতেও পারো, তোর এত নাম কোথায় খুঁজে পাও? তাদের কথার মাঝে ক্লাসে স্যার আসলো। ক্লাস শেষ হতেই তারা রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তিয়াশা বের হতে দিল না। কই যাচ্ছ? এখন তো আকাশ স্যারের ক্লাস। আজকে স্যারের ক্লাস করব না আমি, তুমি করো, আমি বাইরে ক্যান্টিনে গেলাম। কেন করবে না স্যারের ক্লাস? এমনিই করব না, মন চাইছে না তাই করব না। আজকে তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে স্যারের। তুমি এত ইম্পর্টেন্ট একটা ক্লাস করবে না? তুমি ক্লাস করো, তোমার থেকে আমি নোট নিয়ে নিব। তারা চলে যাবে তার আগে আকাশ ক্লাসরুমে ঢুকে পড়ল। অগত্যা তারার আকাশের ক্লাস করতেই হলো। আকাশ ক্লাস নিচ্ছে আর এদিক ওদিক তারাকে খুঁজছে, কিন্তু তারাকে খুঁজে পাচ্ছে না। আকাশ মনে মনে বলে উঠল, আমার ক্লাসে কি ও আসেনি? দেখতে পাচ্ছি না তো। ও তো সব সময় সামনেই বসে। আকাশ হঠাৎ খেয়াল করলো লাস্ট সিটে তারা বসে আছে চুপচাপ। সে কিছু না বলে ক্লাস নিতে আরম্ভ করলো। ক্লাস শেষে আকাশ যাওয়ার সময় বলল, মিসেস তারা শেখ, আপনি আমার কেবিনে আসুন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আকাশের কথা শুনে ক্লাসে হইচই শুরু হলো। আকাশ স্যার তারাকে ডাকছে, ব্যাপার কি? আকাশের মিসেস ডাক শুনে তারা চমকে উঠল। এই তারা, স্যার তোমাকে মিসেস বললো কেন? তেমন কিছু না, এমনি আর কি, হয়তো অন্য কোনো কারণে ডাকছে। আচ্ছা তুমি থাকো, আমি শুনে আসছি, দেখি কি বলে স্যার। তারা আকাশের রুমের সামনে দাঁড়ালো। ভিতরে যাবে কি যাবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। হঠাৎ ভিতর থেকে আওয়াজ এলো, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আকাশের কথা শুনে ধীর পায়ে তারা রুমের ভিতরে প্রবেশ করলো। কি সমস্যা? আমাকে ডেকেছেন কেন? ক্লাসের সবাই কত কথা বলছে আমাদের নিয়ে। যে যাই বলুক সেটা শুনতে হবে কেন? আশেপাশের মানুষের কাজই হলো অন্যজনকে নিয়ে সমালোচনা করা। তুমি কি আজকে সকালে বাসা থেকে না খেয়ে আসছিস? কই না তো, আমি কি আসছি? আপনাকে কে বলল? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? আমার সামনে মিথ্যা কথা বলো? সামনে বস চুপ করে। তারা চুপচাপ বসে রইল। আকাশ ক্যান্টিনে ফোন দিয়ে তার রুমে খাবার দিতে বলল। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে এসে খাবার দিয়ে গেল। এত খাবার কার জন্য? কেন? তোর জন্য। চুপচাপ বসে সবগুলো খাবার শেষ করবি। এত খাবার আমি খেতে পারবো না ভাইয়া, আমি না হয় খেতে পছন্দ করি, তাই বলে এত খাবার? তুই খাবি, সেই সাথে আমাকেও খাইয়ে দিবি। আকাশের কথা শুনে তারা চোখ বড় বড় করে তাকালো। আমারটা আমি খাবো, আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। কেউ হয়তো জানে না, সেখানে দেখে আমিও খাইনি সকালে। এখন তার যদি মায়া না হয় তাহলে কিছু করার নেই। তারা একটু পরোটার সাথে তরকারি নিয়ে কাপা কাপা হাতে আকাশের মুখের সামনে ধরল। আকাশ তারার হাতসহ মুখের ভেতরে পুরে নিল। সাথে সাথে তারার সারা শরীর শিরশির করে উঠল। দুজনে মিলে খাবারগুলো খেয়ে নিল। আজকের খাবারটা একটু বেশি টেস্টি ছিল, সেই সাথে তোর হাতটা অনেক বেশি মজা ছিল।
আকাশের কথা শুনে তারা লজ্জায় লাল হয়ে গেল। তারার লজ্জা রাঙা গাল দুটো দেখে আকাশ নিজেকে সামলে রাখতে পারল না, তাই টুক করে তারার গালে চুমু খেয়ে নিল। তার এমন কাছে আসা তারা যেন ফ্রিজ হয়ে গেল। আকাশ তারার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আজ থেকে এমন সব সময় হবে, তাই অভ্যাস করে নিস। আকাশের কথা শুনে তারার মনে হচ্ছে মাটি দুদিকে ফাঁক হয়ে যাক আর সে তার ভিতরে ঢুকে পড়ুক। তোমার কাজ শেষ, আমি এখন যেতে পারি? না বস, তোর সাথে কথা আছে। আজকে থেকে তুই আমার সাথে কাজ করবি। তোমার সাথে কাজ করব মানে? আজকে থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কখন কি কাজ, কখন রাউন্ডে যাব আমি, কখন অপারেশন, সব একটা ডায়েরিতে লিখে রাখবে। আমাকে মনে করিয়ে দিবি এখন এই কাজ করতে হবে। এগুলো করলে আমি ক্লাস করব কখন? সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সকালে আমার সাথে আসবে, এসে আমার সারাদিনের রুটিন রেডি করবি। তারপর ক্লাসের টাইম হলে ক্লাস করবি। যে পিরিয়ডে ফাঁকা থাকবে তখন আমার কাজ করবি। আর যেদিন ওটি থাকবে সেদিন তুই আমার সাথেই থাকবি ওটিতে। তখন সে ক্লাস হবে, সেই ক্লাসের নোট আমি তোকে এনে দেব। আমি এত কাজ করতে পারবো না, আমার ভালো লাগে না এসব। তা ভালো লাগবে কেন? তুমি তো খাবে আর ঘুম পারবে। তোমাকে আদর দিয়ে দিয়ে সবাই মাথায় তুলেছে। আমাকে আদর দিয়ে মাথায় তুলেছে, এতে তোমার সমস্যা? আমাকে তো কেউ আর ভালোবাসে না, সবাই তো তোমাকেই ভালোবাসে। কথাগুলো বলতে বলতে তারা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার সামনে যদি তুই কখনো আর কান্না করিস তাহলে তোর খবর আছে। কেন কান্না করলে তোমার কি সমস্যা? আমাকে তো কেউ ভালোবাসে না। আমার বউ কান্না করবে, আমার সমস্যা হবে না তো আর কার সমস্যা হবে? কথাটুকু বলেই আকাশ ঝড়ের গতিতে তারার ঠোঁটে কিস করে দিল। আর আমার সামনে কান্না করবে তো এইভাবে কিস করে দেব। আরও কান্না করবে, কান্না করলে আমারই লাভ। আমি তোর ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে পারবো। আকাশের এইরকম বেহায়া কথায় তারা শরীরের বরফের মতো ঠান্ডা। সে যেন এক নতুন আকাশকে আবিষ্কার করেছে। তার আকাশ ভাই তো এমন ছিল না, সে তো এমন বেহায়ার মতো কখনো কথা বলেনি। তারা আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তারা যাওয়ার দিকে তাকিয়ে আকাশ ফিক করে হেসে দিল। এই তো তারা আকাশে তারার মন ভালো হয়ে যাচ্ছে। সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় আর নদীর স্রোত নিজের মতো চলতে থাকে। কেউ কখনো সময় বা নদীর স্রোতকে ধরে রাখতে পারে না। মানুষ যদি সময়কে কিনতে পারত তাহলে মানুষ তার সারা জীবনের অর্থ দিয়ে সময়কে কিনে নিত, কিন্তু দুর্ভাগ্য, সময়কে কেনা যায় না। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে তেমন কিছুই বদলায়নি, সব কিছু আগের মতোই চলছে। আকাশ আর তারা কেউ কারো কাছে আসেনি। তাদের সম্পর্কটা একটু ভালো হয়েছে, তবে তারা এখনও আলাদা রুমে থাকে। সেদিনের পর থেকে দুজন একসাথে যাতায়াত করে। তারা তাড়াতাড়ি রেডি হয়ে নে, লেট হয়ে যাচ্ছে তো। দাঁড়াও ভাইয়া, হয়ে গেছে, আর 1 মিনিট। 1 মিনিট পরে করে তো 10 মিনিট পার করে দিলে। তারা দৌড়ে এলো। চলো চলো, হয়ে গেছে। আস্তে আস্তে পড়ে যাবি তো। এরকম ভাবে কেউ দৌড়ায়? মা, আসছি। ঠিক আছে, দুজনে খেয়ে শুয়ে যাস আর ক্যান্টিন থেকে খেয়ে নিস। ছোট মা, চিন্তা করো না, আমরা খেয়ে নেব। আল্লাহ হাফিজ। কলেজে যেতেই তারা তার ক্লাসে চলে গেল আর আকাশ তার কেবিনে চলে গেল। তারা তাড়াতাড়ি ক্লাসে এসে তিয়াশার পাশে বসে পড়ল। আজকে আসতে এত লেট হলো কেন? আর বলো না, কেমন করে জানি লেট হয়ে গেল, নিজেও বুঝতে পারলাম না। দুজনে ক্লাস করতে লাগলো। রিয়া তার কেবিনে যাচ্ছিল, হঠাৎ দুটি মেয়ের কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল। এই, তুই কি খেয়াল করছিস আজকাল তারা আর আকাশ কিন্তু সবসময় একসাথে থাকে? আমার মনে হয় ডাল মে কুছ খালা হে। আমিও তো তাই শুনলাম। আমরা তো মনে করেছিলাম যে রিয়া ম্যাডামের সাথে আকাশ স্যারের কিছু একটা আছে, এখন তো দেখছি সব উল্টো। রিয়া সব কথা শুনে রেগে হনহন করে সেখান থেকে চলে গেল। ক্লাস শেষে তারা করিডোর দিয়ে হাঁটছিল, তখন রিয়া এসে তার সামনে দাঁড়ালো। এই মেয়ে শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তারা নাকি যেন নাম তোমার? আমার নাম তারা। আজকে থেকে আমি যেন তোমাকে আকাশের আশেপাশে না দেখি, কথাটা মনে রাখবে। আর থাকলে কি করবেন? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমার মুখে মুখে তর্ক করো? তোমার সাহসটা অনেক। তুমি জানো না আমার ক্ষমতা কতদূর পর্যন্ত। তোমাকে আমি এই কলেজ থেকে বের করে দিতে পারি, তুমি জানো? তোমার লাইফ হেল করে দেবো আমি। আপনি যদি আমার সম্পর্কে জানতেন
তাহলে আমার সাথে কথা বলার সাহস পেতেন না। আমার সম্পর্কে জেনে তারপর আমার সাথে কথা বলতে আসা উচিত ছিল আপনার। আর কি বলছেন আপনি? কলেজ থেকে আমাকে বের করে দেবেন? বের করে দেওয়া কি এতই সহজ? নিজের যোগ্যতা এখানে চান্স পেয়েছি, কারো বাপের ক্ষমতা নেই আমাকে এই কলেজ থেকে বের করে দেওয়ার। তোমাকে তুমি দেখে নেব। বলেই রিয়া তারাকে চড় মারতে নিলে তারা রিয়ার হাত মুচড়ে ধরে। আমাকে এতটাও ইনোসেন্ট ভাববেন না ম্যাডাম। আজকেই ভুল করেছেন, দ্বিতীয়বার এই ভুলের ক্ষমা হবে না। বলেই রিয়ার হাত ছেড়ে দিল তারা। এর প্রতিশোধ বাকি রইল। ফিরে আসে এখান থেকে চলে গেছে। তারা মুখ ভেঙচি কেটে বলল, আমার সাথে লাগতে আসছে। তুমি এখনো এখানে দাঁড়িয়েছো? আমি তো ভেবেছি তুমি মনে হয় ক্যান্টিনে চলে গেছো। ক্যান্টিনে তোমাকে খুঁজে না পেয়ে আবার এখানে চলে আসলাম। চলো ক্যান্টিনে চলো, আমার খিদে পেয়েছে, আজকে সকালে না খেয়ে এসেছি। চলো, আমারও খিদে পেয়েছে, কিছু খেয়ে আসি। দুজনে ক্যান্টিনে চলে গেল। আমাকে এখন যেতে দেবে? দেরি হয়ে গেলে আবার স্যার বকা দিবে। ও হ্যাঁ, তুমি তো আবার চাকরি করো, যাও যাও, স্যার তোমার জন্য অপেক্ষা করছে। খাবারের বিল কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাকে দিতে হবে না। এমা, এ কেমন কথা? আমি তো বিল দিতামই, তুমি বিল দিয়ে দিলে কেন আগে? সমস্যা নেই, আজকে আমি দিয়েছি, অন্যদিন তুমি দিও। আমার বিল আমি তাহলেই হবে। বাই। বলেই তারা সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। আকাশ নিজের কেবিনে কাজ করছিল। হঠাৎ তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। আকাশ কিছুটা অবাক হলো, তারা তাকে এভাবে কখনো জড়িয়ে ধরে না। কিরে, আজ সূর্য কোন দিকে উঠলো? প্রতিদিন আমি তোকে জড়িয়ে ধরি, আজকে তুই আমাকে জড়িয়ে ধরলি, ব্যাপার কি? তারা কেবিনের দরজা খুলে সামনের দিকে তাকাতেই তার পৃথিবী থমকে গেল। রিয়া আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। তার হাত পা থরথর করে কাঁপছে। তার মানে এই কারণে রিয়া তাকে এত কথা শুনিয়েছে। আকাশ আর রিয়ার মধ্যে কিছু আছে, এইসব ভাবতেই তারার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। এদিকে আকাশ জানলও না কি হয়ে গেছে। তারা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে দেখতে পেত আকাশ তাকে কতটা ভালোবাসে। আকাশ হাত ধরে সামনে নিয়ে আসতেই রিয়াকে দেখে ছিটকে দূরে সরে যায়। হাউ ডেয়ার ইউ, তুমি এখানে কেন? কেন, তারা কি ভেবেছিল নাকি? তোমার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? কেন, তারা স্পর্শ করলে খুব ভালো লাগে বুঝি? ওই মেয়ের মধ্যে কি আছে? কি দিয়ে তোমাকে পাগল করেছে? তার শরীর তো আমারও আছে। ওইসব মেয়ে পারে বা কি নিজের শরীর দেখিয়ে সবাইকে ইমপ্রেস করে, যেমন তোমাকে করেছে? পেশা মেয়ে যেন কোথাকার। কথাটা উচ্চারণ করতেই আকাশ ঠাস করে রিয়ার গালে চড় লাগিয়ে দিল। আর একটা বাজে কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কেন, সত্যি কথা বলেছি আর গায়ে লেগেছে? হয়তো পেশাই শরীর দেখে তোমাকে বশ করেছে। আকাশ এবার না পেরে রিয়ার গলা চেপে ধরলো, তারপর তাতে দাঁত চেপে বলল, বেশ্যা তো তুই, তোকে বারবার না করা সত্ত্বেও আমার কাছে ছ্যাঁচড়ার মতো চলে আসিস, আর তারা তোমার বিয়ে করে বউ। বলেই আকাশ রিয়াকে ছেড়ে দিল। রিয়া আকাশের কথা শুনে থম মেরে গেল। আমার চোখের সামনে থেকে সরে যা, নয়তো কে আমি দুবার ভাববো না। অন্যদিকে তারা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিরে ছোট, আজকে তারা এত তাড়াতাড়ি বাসায় আসলো, আবার এসেই ঘরে দরজা বন্ধ করে বসে আছে? কি হলো ব্যাপারটা? আমি তো কিছু বুঝতে পারছি না। আকাশকে একটা ফোন করি। আকাশ নিজেকে খুব কষ্টে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে এখন সন্ধ্যা 7টা বাজে। আকাশ কিছুটা অবাক হলো, এতক্ষণে তো তারা চলে আসার কথা তার কেবিনে, এখনো এলো না কেন? সে তাড়াতাড়ি তারাকে খুঁজতে বের হলো। আশেপাশে কোথাও তারাকে না পেয়ে আকাশ চিন্তায় পড়ে গেল। হঠাৎ তার ফোনে ফোন এলো। ফোন হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। হ্যাঁ বলো। ওই আজকে আবার তারা কি গন্ডগোল পাকিয়েছিস? মানে মা কি বলো, কিছুই বুঝতে পারছি না তোমার কথা। সন্ধ্যায় তারা বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে বসে আছে। কি জানি মেয়েটা ভেতরে কি করছে। তুই আবার মেয়েটার সাথে কি করেছিস? তারা বাড়িতে গেছে, আমি আসছি। বলেই তার কথা না শুনে আকাশ খট করে ফোনটা কেটে দিল। কিছুক্ষণের মধ্যে আকাশ বাড়িতে পৌঁছে গেল। সে দৌড়ে তারা রুমে চলে গেল। কি হলো আপা, এরা দুজন এমন দৌড়াদৌড়ি লাগিয়েছে কেন? ওদের ব্যাপার ওদের বুঝতে দে, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটাকে নিয়েও পারি না, ওকে বলবার
আমার ছেলেটাকেও নিয়েও পারি না। ওকে কতবার বলি যে তুই তারার পেছনে লাগতে যাবি না। মেয়েটা অবুঝ, তাও কি ছেলেটা আমার কথা শুনে? আরে তুই শুধু আকাশের দোষ দেশ কেন? আমার মেয়েটাও কি ভালো মানুষ। বিয়ে হয়ে গেল 1 মাস হয়ে গেছে, তারপরেও কিছু বলবো না মেয়েটা? তারা তো ছোট, ও না হয় বোঝে না, আকাশ তো বোঝে। এই তোরা মেয়েটাকে আদর করে করে ছোট বানিয়ে ফেলেছিস, কিন্তু বলতে গেলে আমাকেই বকা দিস। আমি কিছু বলবো না, তোর ছেলের বউ, তুই যা ইচ্ছা কর। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। আকাশ রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। তারা এখনো তার ড্রেস চেঞ্জ করেনি, ওভাবে শুয়ে আছে। আকাশ তো এমনিতেই রেগে গেছিল, তার উপর এভাবে দেখে আরও রাগ বেড়ে যায়। আকাশ তারাকে এক ঝটকায় শোয়া থেকে উঠে বসালো। এই তোকে না বলেছি আমার সাথে সবসময় থাকবি, আমাকে না বলে কেন পারতে আসছিস ভালো কথা, আমাকে বলে আসতে হবে না। তুই জানিস আমি কত টেনশন করছিলাম। আমার মন চেয়েছে আমি এসেছি, তাতে তোমার কি? আমি কি এখনো ছোট আছি যে আমাকে সব সময় কারো না কারো গাইডলাইনে থাকতে হবে? আমি নিজের মতো করে চলতে জানি। তারার কথাগুলো যেন আকাশের রাগে ঘি ঢালার মতো কাজ করলো। আকাশ রাগে তারা 2 হাত খামচে ধরলো, তাতে দাঁত চেপে বলল, তুমি বেশি কথা শিখেছো তাই না? তোমার সাহস বেড়ে গেছে। সাহসের দেখেছেন কি? আমি আপনার সাথে আর থাকবো না, আমার ডিভোর্স লাগবে, আমি ডিভোর্স চাই। কি বললে আবার বলো। আমার ডিভোর্স লাগবে, আমি ডিভোর্স চাই। কানে শুনতে পান না? ডিভোর্স লাগবে তাই না? আমি মরে না যাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোর ছাড় নেই। ডিভোর্স তো দূরের কথা, আমার থেকে ছাড়া পাইতে চাইলে আগে তোর আমাকে মেরে ফেলতে হবে। আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমাকে মুক্তি দিতে সমস্যা কোথায় আপনার? তোকে কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি রিয়া ম্যাডামকে ভালোবাসেন। তারার কথা শুনে আকাশ বুঝতে পারলো তারা কী কারণে এমন করছে। তার মানে তারা তাকে আর রিয়াকে দেখে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে কথা তারা শুনেনি। শুনলে হয়তো এমন বিহেভ করতো না। আমি তো তোকে ভালোবাসি, আজ থেকে না 9 বছর আগে থেকে তোকে আমি ভালোবাসি। সেই কৈশোরকালের প্রথম ভালোবাসা তুই আমার। সেদিনের পর থেকে আমি তোকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। তোকে যে আমি কী পরিমাণ ভালোবাসি তুই যদি সেটা বুঝতে পারতি তাহলে আমাকে এত অবহেলা করতে না। তোর অবহেলা আমার এই হৃদয়কে বড্ড পোড়ায়, আমার সহ্য করতে খুব কষ্ট হয়। তারা কপালে কপাল ঠেকিয়ে কথাগুলো বলল। তারা আকাশের কথা শুনে ঘরের মধ্যে চলে গেল। সত্যি আমাকে ভালোবাসেন? আমার কসম, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। তুই কি আমাকে ভালোবাসিস? আমি জানি না, তবে আপনাকে অন্য কারোর সাথে দেখলে আমার বুকের মধ্যে বড্ড জ্বালা হয়। আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে মনে হয় কেউ আমার দেহ থেকে আত্মা নিয়ে নিচ্ছে। তারার কথা শুনে আকাশ একটু হাসলো। তার প্রাণ পাখি যে তাকে ভালোবাসে, কিন্তু তা বুঝতে পারছে না। আপনি আমাকে একটু ভালোবাসবেন, এমন করে ভালোবাসেন না যাতে আপনার থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে না পারে। এমনভাবে ভালোবাসেন না যাতে দুজনে এক আত্মা হয়ে যায়। কথাগুলো বলেই তারা অধৈর্য হয়ে গেল। তারা নিজের ওষ্ঠদ্বয় আকাশের ওষ্ঠের সাথে মিলিত করলো। সাথে সাথে আকাশের শরীরের পুরুষত্ব সত্তা যেন জেগে উঠল। এতদিন সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিল। যেখানে তার ভালোবাসার মানুষটি তাকে কাছে টানার আহ্বান করছে, সেখানে সে কিভাবে নিজেকে শান্ত রাখবে? আকাশ তারাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের ওষ্ঠ দ্বারা তারার ওষ্ঠ শুষে নিতে লাগলো। তারা নিজের 2 হাত দ্বারা আকাশের চুলগুলো মুঠ করে ধরল। এতে যেন আকাশ আরও পাগল হয়ে গেল। তারার হাত আকাশের শার্টের বোতামে চলে গেল। একে একে বোতামগুলো খুলতে লাগলো। আকাশ শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে দেখি সমস্ত আবরণ সরে গেল। এখন শুধু সমস্ত রুম জুড়ে দুজন নরনারীর তীব্র নিঃশ্বাসের শব্দ বাড়ি খাচ্ছে। সকালে সূর্যের কিরণ তারার চোখে মুখে এসে ভিড় জমালো। তারা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। নিজের বুকে খুব ভারী কিছু অনুভব করলো। দেখলো আকাশ তার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। গত রাতের কথা মনে পড়তেই তারা লজ্জায় লাল হয়ে গেল। সে কি পাগলামিটাই না করেছে আকাশের সাথে। তার কষ্ট হচ্ছিল দেখে আকাশ সরে যেতে চেয়েছিল, কিন্তু তারা তাকে আটকে নেয়। তারার ব্যথা দেখে মনে হয় ব্যথাটা তারার না, আকাশে লাগছিল। সে আর কিছু ভাবতে পারল না। চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল। আকাশকে নিজের উপর থেকে সরিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। মা, কি রান্না করছো আজকে?
এই তো স্যান্ডউইচ, জুস, হাফ বয়েল ডিম, ফ্রুট স্যালাড। আজকে এগুলো খাবো না, পরোটা আর আলুর দম করো। তুই রান্না করে খা, আমি পারবো না। ভাবি এমন করছো কেন? যা মা, তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি বানিয়ে আনছি। আমার সোনা মামুনি। বলেই তারা চলে গেল। আকাশ ঘুম থেকে উঠে দেখে রুমে কেউ নেই, তাই ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো তারা এখনো রুমে আসেনি। এটা দেখে তার মাথা গরম হয়ে গেল। কই সকাল সকাল উঠে নিজের বউয়ের মুখ দেখবে, তা না, কিছুই ভালো লাগছে না তার। রুম থেকে জোরে ডেকে উঠল, তারা, এই তোরা 1 মিনিটের মধ্যে রুমে আসবি। আকাশের ডাক শুনে তারা লজ্জা পেয়ে গেল। এভাবে কেউ ডাকে? সবাই শুনছে তো। তারা দৌড়ে আকাশের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। সকাল থেকে কই ছিলে? বলে আকাশ তারাকে কাছে টেনে জড়িয়ে ধরলো। কই সকাল সকাল বউয়ের মুখ দেখে উঠবো, সে আশায় সে ঘুরে বালি। বউকে সকাল থেকে পেলাম না, তোর কোনো অসুবিধা হচ্ছে? আকাশ তারাকে লজ্জায় ফেলতে ইচ্ছে করেই কথাটা বলল। আকাশের কথায় তারা আকাশের বুকে মুখ লুকিয়ে এদিক ওদিক মাথা নাড়ালো। তবু ওষুধটা খেয়ে নে, ভালো লাগবে। বলেই তারাকে ওষুধ খাইয়ে দিল। হঠাৎ তারার ফোন বেজে উঠল। বান্ধবী আজকে আমাকে দেখতে আসবে, আমি এই বিয়ে করব না। কেন, বিয়ে করলে সমস্যা কি? বিয়েটা করে নে। তুই তো জানিস আমি তোর ভাইকে পছন্দ করি, তুই এমন কথা বলতে পারলি? তোর ভাইকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নিজে তো আকাশ ভাইয়াকে বিয়ে করে বসে আছিস, কোনো চিন্তা নেই। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। তোকে কখন দেখতে আসবে? আজকে বিকেলে। বান্ধবী তুই কিছু একটা কর। আচ্ছা দেখি কিছু করা যায় নাকি, চিন্তা করিস না। ঠিক আছে। কে ফোন করেছিল? চাঁদ। ও, তাড়াতাড়ি রেডি হ, কলেজ যেতে হবে। দুজনে রেডি হয়ে খাবার টেবিলে বসে পড়ল। আজকে বিকালে তোমরা তাহলে কলেজ থেকে মেয়ে দেখাবে, ওখানে চলে যাও। ঠিক আছে দাদু, বাই। বলে তারার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। ওইভাবে সবার সামনে হাত ধরে নিয়ে আসলেন কেন? সবাই কি ভাবলো? সবাই কি ভাববে? সবাই জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন তাড়াতাড়ি চল। কলেজ শেষে তারা আকাশের কেবিনের দিকে যাচ্ছিল, তখন ইফতির সাথে তার দেখা হলো। আরে তারা, তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না, আমাকে কি ইগনোর করছো? না না স্যার, আপনাকে ইগনোর করব কেন? আসলে আমার শরীরটা কিছুদিন ভালো ছিল না তো, তাই আর কি। এখন কেমন আছো? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার আসছি, আমার আসলে কাজ আছে একটু। যাও, কোনো সমস্যা নেই, বাই। এদিকে আকাশ হসপিটালের রাউন্ড দিয়ে নিজের কেবিনে আসছিল। ইফতিকে আর তারাকে কথা বলতে দেখে তার রাগ হলো। সে কিছু না বলে কেবিনে চলে গেল। তারা কেবিনে ঢুকতেই আকাশ তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তারা আকাশকে দেখে বুঝতে পারলো সে হয়তো কিছু নিয়ে রেগে আছে। তোকে না বলেছি ইফতির সাথে কথা বলবি না? আকাশকে রাখতে দেখে তারা দু হাতে আকাশকে ঝাপটে ধরলো। আকাশের রাগ নিমিষেই হাওয়া হয়ে গেল। আপনি ইফতির সাথে কথা বললে এত রেগে যান কেন? আমি তো এমনি ভদ্রতার খাতিরে কথা বলেছিলাম ওনার সাথে। এক রাতেই আমাকে কন্ট্রোল কিভাবে করতে হয় তা জেনে গেছিস। বাহ, অনেক উন্নতি। যা, তুমি খুব খারাপ হয়ে গেছো আকাশ ভাই। কাল রাতের পরে আমাকে এখনো ভাই বলে ডাকবি? ইয়া মাবুদ, আমাকে উঠায় না। আমার একটু সময় লাগবে, একদিনে কি সব হয়? তোমার সব মেনে নেব, কিন্তু আর ইফতির সাথে কথা বলবে না। আরে বাবা, আপনি ভয় পান কি কারণে বলবেন প্লিজ? তোমাকে পছন্দ করে ইফতি, তাই তুমি ওর আশেপাশে যাবে না। আরে এই ব্যাপারে, এই কারণে আপনি এত টেনশন করতেছেন? সে আমাকে ভালোবাসতে পারে, আমি তো তাকে ভালোবাসি না, তাই না? আমি তো শুধু আপনাকে ভালোবাসি। তারপরেও যেহেতু আপনি বলছেন, আমি তার সাথে আর কথা বলবো না। ঠিক আছে, আমি তার থেকে দূরত্ব বজায় রাখবো। এখন চলেন, তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে গেল তো। ডিসগাস্টিং, এই জ্যামকে এখনই পড়তে হবে। ঢাকা শহরে গিয়েছিলাম, অসহ্যকর। না জানি কতক্ষণ ওয়েট করতে হয়। এত রেগে যাচ্ছেন কেন? কিছুক্ষণ পরে জ্যাম ছেড়ে যাবে। তারা জানালার বাইরে তাকাতেই শক খেয়ে গেল। সাতমান আর তিয়াশা দুজনে মিলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তিয়াশা সাতমানকে ফুচকা খাইয়ে দিচ্ছে। তারা যেন এসব দেখে একের পর এক শক খাচ্ছে। তার মনে হয় আর আজকে খাওয়া লাগবে না, শক খেয়েই তার পেট ভরে যাবে। মনে মনে বলে উঠল, সেই কারণেই তো বলি, তিয়াশা কেন আমার সাথে এত ভাব জমাতে আসে, আমার কেন এত খেয়াল রাখে। তার মানে
আমাকে হাত করার জন্য তাদের এত প্ল্যান। দাঁড়াও চান্দু, তোমাকে একবার বাগে পাই, তারপরে দেখাবো খেলা কাকে বলে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। চাঁদ ভয়ে ভয়ে ছেলেপক্ষের সামনে বসলো। হঠাৎ সে চেনা একটা কণ্ঠ পেল। এই মেয়ে, হেঁটে দেখাও তো। তারার কথা শুনে চাঁদের খুশিতে নাচতে ইচ্ছা করছে। হঠাৎ খেয়াল হলো তারা তাকে কি বলেছে। সে জিজ্ঞাসা চোখে তাকালো। এইভাবে তাকিয়ে আছো কেন, হেঁটে দেখাও। তারার কথা মতো চাঁদ হেঁটে দেখালো। রান্না বাড়ি সব পারো তো? আমরা কিন্তু যৌথ পরিবার, তুমি কিন্তু বড় বাড়ির বউ হবে, তোমাকে সব দায়িত্ব নিতে হবে। আমার ভাই যদি বলে চলো আলাদা হয়ে যাই, তখন কি বলবে তুমি? একটা সুখী পরিবারকে কখনোই আমি ভাঙতে চাইবো না। তোমার ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তোমার ভাইয়ের সাথে সাথে পুরো পরিবারের দায়িত্বটাও আমার হবে। তোমার ভাই যদি চায় সে আলাদা হবে, অবশ্যই তাকে পরিবারের মতামত নিতে হবে। তোমার ভাইয়ের আগে এই পরিবার। আপনি পরীক্ষায় পাশ করেছেন, ভাইয়া আংটি পরিয়ে দাও। আংটি পরানোর পরে তারা চাঁদকে নিয়ে রুমে গেল। এই কুত্তি, আমি কত টেনশনে ছিলাম, আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আর একটু হলে দেখতি আমি মরে ভূত হয়ে আছি। কি যে বলো না ভাবি, তুমি মরে গেলে আমার ভাই তো বিপত্নী হয়ে যাবে। যা, এভাবে ভাবি ডাকবি না, আমার লজ্জা করে। আর কিসের তুমি? আমি বলেছি আমরা তুই বলি, এটাই ঠিক আছে আমাদের জন্য। শোন, তুই আমার ভাইয়ের বউ, তোকে আমার ভাবি ডাকতে হবে। আগে তুই আমার ভাবি, তারপর আমার বান্ধবী। কি রে, তুই কোথায় ছিলি? বড় ভাইয়ের বিয়ে ঠিক হলো আর তুই সেখানে উপস্থিত থাকলি না? আসলে হয়েছে কি আম্মু, আমি একটু বিজি ছিলাম ভার্সিটির কিছু অ্যাসাইনমেন্টের কারণে, তাই আর কি যেতে পারিনি। তাই বলে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল তুই উপস্থিত থাকবে না, এটা এমন কেমন কথা? বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়নি যে আমাকে উপস্থিত থাকতেই হবে। তারা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, বুঝছো ছোট আম্মু, তোমার ছেলে আজকাল ভার্সিটির অ্যাসাইনমেন্ট রাস্তার ধারে বসে করে, আবার ফুচকাও খায় অ্যাসাইনমেন্ট করতে করতে। ভাবা যায় পড়াশোনা নিয়ে কত সিরিয়াস। কি বলো, ঠিক বলছি না ভাইয়া? তারার কথা শুনে সাতমান থতমত খেয়ে গেল। সে নিশ্চিত তারা কিছু একটা দেখেছে, তা না হলে এভাবে কথা বলতো না। কি হলো ভাইয়া, এভাবে চুপ করে আছো কেন? আমি ঠিক কথা বলছি না? এসব কি বলছিস মা? আমার মাথায় কিছুই ঢুকছে না। কিসের অ্যাসাইনমেন্ট, কিসের ফুচকা, কিসের কি? একটু পরিষ্কার করে বলবি? তুমিও সব বুঝবে না ছোট মা, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। সাতমান সেখান থেকে ধীরে ধীরে কেটে বলল। তারা বুঝতে পারলো যে সাতমান চলে যাচ্ছে, তবুও সে কিচ্ছু বলল না। তুমি চিন্তা করো না এত ছোট মা, কিছু হয়নি। তোদের ভাই বোনের ব্যাপার তোরা কি বলিস কি সব? আমি কিছুই বুঝি না বাবু। তোমাকে বুঝতেও হবে না ছোট মা, যা বোঝার আমি আর ভাই বুঝে নেব। তারা নিজের রুমে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে সাতমান ডেকে উঠল। জি ভাইয়া, কিছু বলবে? না মানে না। না মানে নাকি? আসলে তুই কি কিছু দেখেছিস নাকি আজকে? কই না তো, আমি কিছু দেখিনি তো আজকে। কেন, কিছু দেখা উচিত ছিল নাকি? না না না, কিছু দেখা উচিত ছিল না। কি বলতো ভাইয়া? কি আর বলবো, যার মনে যা ফাল দিয়া উঠে তা। আসলে আগের মুরব্বীরা আছে প্রবাদ দিয়ে গেছে, তারা আসলে সঠিক প্রবাদগুলোই দিয়েছে। প্লিজ বুনু, যা দেখেছি তা নিজের মধ্যেই রাখ, এখন আপাতত কাউকে বলিস না। আমার পড়াশোনা শেষ হোক, তারপর তিয়াসার কথা আমি সবাইকে বলবো। তুমি বলেছিলে তাই না, তিয়াসা যেন আমার যত্ন নেয়। আমাকে ইমপ্রেস করতে বলেছিলে দিয়ে আসা কে, তাই না? এই বুদ্ধিগুলো তুমি দিয়াশাকে দিয়েছিলে যেন পরবর্তীতে তোমার সমস্যা না হয় আমাকে পটাতে। তোমার বুদ্ধি আছে বলতে হবে ভাইয়া। আমিও দেখব তুমি তিয়াশাকে কেমন করে বিয়ে করো। এমন করিস না বুনু। আমি কারো সোনা বনু টনু না, তোমার আর তিয়াশার বিয়ে ক্যান্সেল। তারা নিজের রুমে চলে গেল, আর পেছনে সাতমান চিন্তাই শেষ। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সে। তিয়াশাকে কি জবাব দেবে? মেয়েটা যে তাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। একদিকে ভালোবাসা, অন্যদিকে নিজের বোন, চিন্তাই শেষ। তারা রুমের দরজা বন্ধ করে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। তার কেন জানি খুব হাসি পাচ্ছে। সাতমানের অবস্থা দেখে
কি হলো, এমন পাগলের মতো হাসছিস কেন? মাথা আছে না গেছে? আগে তেমন কিছু না, এমনি হঠাৎ করে হাসতে ইচ্ছে করলো। এত কথা বাদ দিয়ে আয়, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। দিন যায় দিন আসে, আর এক করে নতুন দিনের সূচনা হয়। দেখতে দেখতে চাঁদ আর সাদিকের বিয়ের দিন এসে গেছে। চারিদিকে বিয়ের ধুম, বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। কি হলো, এখনো রেডি হসনি কেন? আর একটু পরে বরযাত্রী বের হবে, আর তুই এখনো এভাবে বসে আছিস। তোর জন্য কি সবাই অপেক্ষা করে থাকবে নাকি? হঠাৎ করে তারা হাউমাউ করে কান্না করে দিল। কিরে, কি হলো, এমনভাবে কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? না, তাহলে? আমি শাড়ি পরতে পারি না, কেউ একটু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে না। ও, এই সামান্য ব্যাপারে কান্না করতে হয়? যা, তোর শাড়ি নিয়ে আয়। এমনভাবে বলছো যেন শাড়ি তুমি আমাকে পরিয়ে দিবে। তুমি কি শাড়ি পরাতে পারো নাকি? যা, আগে শাড়ি নিয়ে আয়, তারপর দেখ আমি কি করি। আগে বকবক করিস না। তারা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে আকাশের হাতে ধরিয়ে দিল। আমি কি তোকে শুধু শাড়ি পরিয়ে দেব? যা, শাড়ির সাথে বাকি জিনিসগুলো পরে আয়। তুই চাচ্ছিস আমিও এগুলো তোকে পরিয়ে দেই? আমার কিন্তু কোনো আপত্তি নেই। তারা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। কিরে, সে কখন থেকে সাড়ে হাত নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই কি তোর চেঞ্জ করা হয়নি? গিয়ে ঘুমিয়ে পড়লি নাকি? তখনই দরজা খোলার খট করে আওয়াজ হলো। আকাশ সামনের দিকে তাকাতেই তার ঝিম ধরে গেল। কোনো মতে নিজেকে সামলে নিল। তারা গুটি গুটি পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, ভালো করে সোজা হয়ে দাঁড়া। প্রতিদিন রাতে এর থেকে ভালো করে তোকে দেখি। প্রতিটা কথাই তারা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানোর সময় আকাশের প্রতিটা স্পর্শে তারা কেঁপে কেঁপে উঠছে। এখন তাড়াতাড়ি সাজগোজ কর। বেশি সাজি না, হালকা সাজবি, তোকে হালকা সাজে সুন্দর লাগে। বেশি সাজলে খবর আছে বলে দিলাম। আকাশ রেডি হতে চলে গেল, আর তারা আকাশের কথা মতো মুখে হালকা ফেস পাউডার, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, আর গালে হালকা করে ব্লাশ, ছোট ছোট দুটো ইয়াররিং, গলায় একটা লকেট। ব্যাস, তার শ্বাস শেষ। আমার বউটাকে খুব সুন্দর লাগছে। না সাজলে বুঝি সুন্দর লাগে না? আমার বউটাকে সাজলেও সুন্দর লাগে, না সাজলেও সুন্দর লাগে। এখন চলো নিচে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। কিছুক্ষণের মধ্যে কনে বাড়িতে বরযাত্রী এসে পৌঁছালো। তারপর অনেক ঝই ঝামেলা পেরিয়ে তারা ভেতরে প্রবেশ করলো। আরে তারা, তুমি এখানে? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, তুমি চাঁদের বেস্ট ফ্রেন্ড। আপনি এখানে? আমি নিজেও জানতাম না যে আমি চাঁদের বিয়েতে এসেছি। আমার এক ফ্রেন্ডের বিয়েতে এসেছি, এসে দেখেছি সব কিছু। আরে তারা, এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? চল ভেতরে, ভাইয়া তোকে ডাকছে। আরে ডাক্তার আকাশ, আপনি এখানে আসছেন? তারা কিছুটা ভয় পেল, না জানি আকাশ এখন আবার কোন সমস্যা না করে। কেমন আছেন আপনি এখানে? আমি এই বিয়েতে এসেছি, তা আপনারা দুজন এখানে? আসলে আজকে ওর ভাইয়ের বিয়ে। ও মানে? ও মানে তারা নিজের স্ত্রীকে তো মানুষ তুমি আমি করেই বলে। আপনার স্ত্রী মানে? তারার আবার বিয়ে হলো কবে? আজ থেকে প্রায় 2 মাস আগে। আসলে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তো তেমন কেউ ব্যাপারটা জানে না এখনো পর্যন্ত। আমরা আসছি, পরে কথা হবে। ডাক্তার ইফতি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আকাশ তারার হাত ধরে সেখান থেকে চলে গেল। তাদের যাওয়ার দিকে অপলকভাবে তাকিয়ে রইল ইফতি। তার মানে তারা এই কারণে তাকে ইগনোর করত। এইসব ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। বুকের বাঁ পাশটা তার খুব ব্যথা অনুভব হচ্ছে। ভালোবাসলে যে পাইতে হবে এমন কোনো কথা আছে? আমি তোমাকে দূর থেকে ভালোবেসে গেলাম। আমার ভুল একটাই, আমি আমার ভালোবাসা তোমার সামনে প্রকাশ করিনি কখনো। হয়তো প্রকাশ করলে তোমাকে পেয়ে যেতাম। তুমি ওনার সাথে ওভাবে কথা বললে কেন? ওভাবে না বললেও পারতে। কেন, তোর কষ্ট হচ্ছে? আমার কেন কষ্ট হতে যাবে? আমি বলি এক আর তুমি বোঝো আরেক। যাও, আমি কিছুই বলবো না। এসে গেছে বিদায় ঘণ্টা। প্রত্যেকটা মেয়েকে একদিন না একদিন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে হবে। যাদের কান্না দেখে তারা কান্না করে দিল। কিরে, তুই এভাবে কান্না করছিস কেন? তোর আবার কিসের শোক দিবস? ভাইয়া, আমি আব্বু আম্মুকে ছেড়ে যাব না। আপু আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার খুব কষ্ট হবে। আমাকে একদিন এভাবে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। গাধীর বাচ্চা, আমি কি তোকে সাধে বলি? তোর বিয়ে হয়ে গেছে, তাও সেটা আমার সাথে। না, আসলে আমি ভুলেই গেছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে। মনে থাকবে কেমন করে? অন্যের বাড়িতে গিয়ে বান্দির মতো খাটলে
ঠিকই মনে থাকতো যে তোর বিয়ে হয়ে গেছে। কাল থেকে বড়মার আম্মুর সাথে রান্নাঘরে কাজে হেল্প করবি, তাহলে মনে থাকবে যে তোর বিয়ে হয়ে গেছে। তারা মুখ ভেঙচি কাটলো। নতুন বউকে নিয়ে তারা বাড়িতে চলে আসলো। ভাইয়া কোথায় যাচ্ছ তুমি? কেন, রুমে? আগে টাকা তারপর রুমে। কত লাগবে? বেশি না, মাত্র 50,000। এই নে আমার পুরো ক্রেডিট কার্ড তোর, যা তোর যা যা কিনতে মন চায় কিনিস। তারা দৌড়ে রুমে চলে গেল। আকাশকে শুনিয়ে শুনিয়ে বলল, এইটাকেই বলে ভালোবাসা। ভাইয়ের কাছে শুধু 50,000 টাকা চেয়েছিলাম, ভাইয়া আমাকে পুরো ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়েছে। বিবি মহাশয়, আমাকে আর শোনাতে হবে না। আপনার ভাইয়া তো আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে, আর আমি তো পুরো আমিটাই আপনাকে দিয়ে দিয়েছি। পুরো আমিটাই যেহেতু আপনার, তাহলে আমার সব কিছুই আপনার। তাই এত না ভেবে নিজের অধিকার আদায় করে নিতে শিখুন। আর ভাব নিতে হবে না, আমি সব জানি। সবই যেহেতু জানেন, তাহলে এখন একটু আমার কাছে আসেন, একটু আদর করে দেই। যান এখান থেকে, সরেন। আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। সব সময় আমাকে জ্বালিয়ে কি মজা পান বলেন তো? সব সময় আমাকে জ্বালিয়ে কি মজা পান বলেন তো? কেন, তুমি কি তোমাকে জ্বালাতে না করছো? তাহলে আমি কি রিয়াকে জ্বালাতন করব? রিয়ার কথা শোনার সাথে সাথে তারা 2 হাত দিয়ে আকাশের গলা চেপে ধরলো। কি বললি তুই? আবার বল। আর একবার বলবি তো তোকে আমি খুন করে ফেলবো। তোর সাহস কত বড়, তুই আমার সামনে রিয়ার নাম নিস? এখানে আমার দোষ কোথায়? তুমি তো বললে তুমি নাকি জ্বালাতন সহ্য করতে পারবে না, তাই তো আমি রিয়ার কথা বললাম। আকাশের কথা শুনে তারা কিছুটা সিরিয়াস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তবুও তুমি রিয়ার নাম আমার সামনে নিও না প্লিজ, আমার খুব কষ্ট হয়। আকাশ তারার কথা শুনে বুঝতে পারলো তারা আকাশের কথাগুলো সিরিয়াসলি নিয়েছে, তাই সে আর বেশি ঘাটালো না। আমার বউটাকে এখন আদর করতে ইচ্ছে করছে, কি করব বলো তো? সেটা আমি কি জানি কি করবে? সেটাই তো, আমার বউ, আমি আদর করব, তাতে কার কি? দুজনে ভালোবাসার খেলায় মেতে উঠে। এভাবেই চলতে থাকুক না তাদের ঝগড়া, মান অভিমান, খুনসুটি, দুষ্টু মিষ্টি ভালোবাসা।